ওকে, তো এটা হচ্ছে হাইড্রোজিওলজি ফার্স্ট পিডিএফ। আর একটা পিডিএফ আছে, দুখানা পিডিএফ এর মধ্যেই গল্প শেষ হয়ে যাবে। তো মেন যেটা ব্যাপার হচ্ছে, হাইড্রো থেকে থিওরির কোশ্চেন খুব ইজি আসে। আহ, মানে থিওরি কোশ্চেন খুব একদম প্রিলিমিনারি কিছু কোশ্চেন আছে, কিন্তু যে কোশ্চেনগুলো, অঙ্কের কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা হলেও আসে, কিন্তু ওই ডার্সি দিয়ে মোটামুটি হয়ে যায়। আর পোরোসিটির কিছু অঙ্ক থাকে, পোরোসিটি ওই বাল্ক ডেনসিটি, ড্রাই ডেনসিটি, এইসব জিনিসপত্রগুলো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ওই হাইড্রো থিওরি প্লাস ডার্সি ল, এই দুটো পার্টটা আজকে কমপ্লিট হবে, আর তার সঙ্গে ডার্সির কিছু অঙ্ক। ওকে, তো প্রথমে এই যে স্লাইডগুলো আছে, এই হোয়াট ইজ হাইড্রোলজি, এগুলো জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, এর সঙ্গে এক্সামের কোনো সম্পর্ক নেই, জাস্ট সাবজেক্টটা শুরু করতে হলে কিছু কথা বলতে হয় তার জন্য। তো প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ হাইড্রোলজি। হাইড্রোলজি আর হাইড্রোজিওলজি দুখানা পার্ট। তো আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে হাইড্রোজিওলজি। তো হাইড্রোলজি বলতে হচ্ছে যে স্টাডি অফ অল টাইপ অফ ওয়াটার, যেটা সারফেস ওয়াটার থেকে শুরু করে রেন ওয়াটার থেকে শুরু করে ওশেন ওয়াটার, যত ধরনের ওয়াটার আমরা পাই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের হাইড্রোলজি। আর হাইড্রোজিওলজি হচ্ছে যেখানে গ্রাউন্ড ওয়াটারকে নিয়ে কাজ করা হয়। তো আমাদের জিনিস হচ্ছে এইটা, হোয়াট ইজ হাইড্রোজিওলজি। আর একটা হচ্ছে যেটা গ্রাউন্ড ওয়াটার। তাহলে ফার্স্ট এখানে যেটা বললাম যে গ্রাউন্ড ওয়াটার, প্রাইমারিলি গ্রাউন্ড ওয়াটার নিয়ে যে পড়াশোনাটা সেটা হচ্ছে হাইড্রোজিওলজি। তাহলে সেইটা কি, যে গ্রাউন্ড ওয়াটার কি? তো গ্রাউন্ড ওয়াটার হচ্ছে একটা সাবসারফেস ওয়াটার। তো এখানে এর লোকেশনটা বলি দেওয়া হলো, যেটা সাবসারফেস, এটা সারফেসের উপরে নয়, এটা সারফেসের নিচে। সাবসারফেস ওয়াটার ইন দ্য স্যাচুরেটেড জোন। তো আবার একটা নতুন টার্ম এলো, স্যাচুরেটেড জোন। তো স্যাচুরেটেড জোন মানে হচ্ছে হোয়ার অল পোর্স আর ফিল্ড উইথ ওয়াটার। ওকে, তো এরকম একটা কোনো সারফেস আছে, তো সেই সারফেসের যে তলাতে যে সেডিমেন্ট আছে, সেডিমেন্ট অবভিয়াসলি যেখানে পোর স্পেস থাকবে। এবার সেই যে পোর স্পেসগুলো, এইটা মনে করো একটা গ্রেন, এখানে এরকম একটা গ্রেন, এখানে এরকম একটা গ্রেন। তো এই যে মাঝখানের যে ট্রায়াঙ্গেল মতো যে জিনিসটা হলো, এইটা হচ্ছে আমার পোর স্পেস। ওকে, আবার এরকম, এরকম। তো তার মানে এই যে মাঝখানের যে জায়গাগুলো, এই যে মাঝখানে যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে সব পোর স্পেস, সব পোর স্পেস, পোর স্পেস। তো এইখানে এই যে জিনিস, এইগুলো আবার পরে এই জিনিসগুলো ক্লিয়ার হবে, তো জাস্ট এখন বোঝানোর জন্য। তো এই পোর স্পেস গুলোর মধ্যে আমার জলও থাকতে পারে, এয়ারও থাকতে পারে, বা যা কিছু কিছু থাকতে পারে। এবার যে পোর স্পেস গুলোর মধ্যে শুধুমাত্র জল আছে, কোনো রকম কোনো এয়ার বা অন্য কোনো কিছুই নেই, শুধুমাত্র জল, শুধুমাত্র জল আছে, সেই যে রিজিয়েনটা সাবসারফেসের আন্ডার দ্য সারফেস, সেই যে রিজিয়েনটা, সেই রিজিয়েনটাকে বলা হয় আবার স্যাচুরেটেড জোন। ওকে, তো এটা যদি আমার সারফেস হলো, সারফেস, তো এইটা হচ্ছে আমার স্যাচুরেটেড জোন। আর জেনারেলি আনস্যাচুরেটেড জোনটা স্যাচুরেটেড জোনের উপরে থাকে। ওকে, এইসব ডিভিশন ডিভিশন সব আগে পরে আসবে। তো তাহলে গ্রাউন্ড ওয়াটার কি? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে একটা সাবসারফেস ওয়াটার যেটা স্যাচুরেটেড জোনের মধ্যে থাকে। স্যাচুরেটেড জোন কি? যেখানে হোয়ার অল পোর স্পেস আর ফিল্ড উইথ ওয়াটার। তো এই হলো হাইড্রোলজি, হাইড্রোজিওলজি ডিফারেন্স। আর হাইড্রোজিওলজি পড়তে গিয়ে নতুন টার্ম গ্রাউন্ড ওয়াটার, এবং গ্রাউন্ড ওয়াটারের ডেফিনেশন সাবসারফেস ওয়াটার স্যাচুরেটেড জোনের মধ্যে যেটা থাকে। এটা হচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়াটার বাই ভলিউম অন আর্থ। তো আর্থের পুরো ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, মোট কিছুই না, জাস্ট হচ্ছে এই পার্টটা ইম্পর্টেন্ট, যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে 0.68%। ওকে, এখানে আর কিছু নেই। এরপরে যেটা হচ্ছে হাইড্রোলজিক সাইকেল, এখান থেকেও কোশ্চেন আসে না, জ্যামে কোশ্চেন আসে না, এগুলো ওই বিএইচইউ বা বাকি সেন্ট্রাল যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে, জ্যাম থেকে কোশ্চেন আসে না। তো এটা হচ্ছে হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল। ওকে, তো এই সাইকেলটা কি? আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা রিপ্লেনিসেবল এনার্জি সোর্স, বা একটা রিপ্লেনিসেবল সোর্স, মানে যে সোর্সটাকে আমরা রিপ্লেনিশ করতে পারি বিভিন্ন মিডিয়াম দিয়ে, সেটাকে আমরা রিপ্লেনিশ করতে পারি, সেটা হচ্ছে একটা ওয়াটার সোর্স। সেই জিনিসটা কি? যেটা ওশেন থেকে ইভাপোরেশন হলো,
সেটা আমার অ্যাটমসফিয়ারে গেল, সেটা আমার কনডেন্সড হলো, আবার বৃষ্টি হলো, আবার সেই জলটাই কিন্তু আমার ওশেনে ফিরে এলো। তো এই যে সাইকেলটা, ওশেন থেকে ইভাপোরেট করছে, অ্যাটমসফিয়ারে বাষ্পের মতো থাকছে, কনডেন্স করছে, প্রেসিপিটেট করে বৃষ্টি হচ্ছে, আবার সেটা ল্যান্ডে পড়লো, ল্যান্ড থেকে আবার সেটা ইনফিল্ট্রেট করে আবার সেটা ওশেনে ফিরে এলো। এই যে পুরো সাইকেলটা, এই সাইকেলটাকে আমাকে বলা হয় হাইড্রোলজিক সাইকেল। ওকে, এবার এই সাইকেলে অনেক কটা টার্মিনোলজি আছে, অনেক কটা পার্টস আছে। তো সেই পার্টসে তো সেই পার্টসের প্রথম পার্ট হচ্ছে ট্রান্সপিরেশন। ওকে, তো transpiration. The transpiration is a process of water movement through a plant and its evaporation from aerial parts such as leaves, trees and flowers. তো ট্রান্সপিরেশন হচ্ছে ওয়াটার মুভমেন্ট হবে প্ল্যান্ট থেকে, আর যে ইভাপোরেশনটা হবে সেই ইভাপোরেশনটা হবে যে এরিয়াল পার্টস অফ প্ল্যান্ট থেকে, মানে লিভস, স্টিমস, ফ্লাওয়ার, মানে প্ল্যান্টের যে পার্টগুলো এয়ারে এক্সপোজড সেই পার্টগুলো থেকে যে ইভাপোরেশনটা হয় সেটা ট্রান্সপিরেশন। ওকে, আর ইভাপোরেশন হচ্ছে, এখানে যেটা দেখা যাচ্ছে, ইভাপোরেশন হচ্ছে আমার ল্যান্ড যে এরিয়াগুলো থেকে যে জিনিসগুলো হয়, বা ওশেন টোশেন যে জিনিসগুলো হয়, সেই যে বাষ্পীভূত যে জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার ইভাপোরেশন। আর ট্রান্সপিরেশন হচ্ছে যখন সেটা প্লান্ট থেকে হচ্ছে। তো ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে যে সাম অফ অল ফর্মস অফ ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন। ওকে, তো ইভাপোরেশনের দুখানা টার্ম আছে, একটা ইভাপোরেশন, একটা ট্রান্সপিরেশন। ইভাপোরেশন মানে যেটা ল্যান্ড, ওশেন এসব জায়গা থেকে হচ্ছে, ট্রান্সপিরেশন মানে যেটা হচ্ছে প্লান্ট জিনিসটা হচ্ছে, মানে দুটো দুটো জিনিসের জিনিসটা একই, যে সেটা আমার ওয়াটারটা ইভাপোরেট করছে। সেটা সোর্স কোথা থেকে হচ্ছে, ল্যান্ড থেকে হচ্ছে না ওশেন থেকে হচ্ছে। যদি ল্যান্ড বা ওশেন থেকে হচ্ছে ইভাপোরেশন, যদি আমার ট্রি লিভস এরিয়াল পার্টস অফ ট্রি থেকে হয় তাহলে সেটা ট্রান্সপিরেশন। ওকে, তো পুরো যে টোটাল যে ইভাপোরেশনটা হচ্ছে ডিউ টু সানলাইট, যে পরিমাণ জলটা আমার আর্থের সারফেস থেকে উপরে উঠে অ্যাটমসফিয়ারে যাচ্ছে, সেই পুরো প্রসেসটাকে বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন। ওকে, তো এরপরে হচ্ছে হাইড্রোলজিক যে এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে ব্রডলি দুখানা ভাগে ভাগ করা যায়। তো প্রথম পার্টটা হচ্ছে স্টোরেজ, সেকেন্ড পার্টটা হচ্ছে ফ্লাস্ক। ওকে, তো স্টোরেজ মানে হচ্ছে হাইড্রোলজিক সাইকেলের যে যে পার্টগুলোতে আমার ওয়াটার স্টোর থাকতে পারে সেই পার্টগুলোকে বলা হয় আমার স্টোরেজ। ওকে, আর তাহলে স্টোরেজের এক্সাম্পল কি হবে? ওশেন। স্টোরেজের এক্সাম্পল হবে ওশেন, রিভার, পন্ড, এটসেট্রা। ওকে, তো এবার হচ্ছে এই যে একটা স্টোরেজ আছে, তাহলে এই স্টোরেজ থেকে অন্য আর একটা স্টোরেজ আমার জল যেতে পারে। এ আমার একটা স্টোরেজ, বি একটা আর একটা স্টোরেজ। তো বিভিন্ন রকম ভাবে এলিভেশন ডিফারেন্স বা বিভিন্ন রকম ভাবে যে একটা স্টোরেজ এ থেকে একটা স্টোরেজ বি তে আবার জল যেতে পারে। এই যে পাথটা, এ থেকে বি তে যে পাথে জল যাচ্ছে সেই পাথটাকে বলা হয় ফ্লাস্ক। ওকে, তার মানে স্টোরেজ হলো যেখানে জলটা আমার জমা থাকছে, ওশেন, পন্ড এটসেট্রা। ফ্লাক্স হচ্ছে দুটো স্টোরেজের মধ্যে জল যেভাবে ট্রান্সপোর্ট করছে, যে ওয়েতে ট্রান্সপোর্ট করছে, সেই জিনিসটাকে বলা হয়, সেই ওয়েটাকে বলা হয় আমার ফ্লাস্ক। ওকে, তো তার মানে এখানে ওশেন হচ্ছে আমার স্টোরেজ, এখানে ওশেন হচ্ছে আমার স্টোরেজ। ওকে, ইভাপোরেশনের মাধ্যমে ওশেন ওয়াটারটা আমার অ্যাটমসফেরিক স্টোরেজ রিজিয়নে যাচ্ছে। ওকে, তো অ্যাটমসফিরিক স্টোরেজ, তো অ্যাটমসফিয়ারটাও একটা স্টোরেজ। তো একটা ওশেন স্টোরেজ থেকে যাচ্ছে আমার অ্যাটমসফেরিক স্টোরেজ বাই দা ইভাপোরেশন। ইভাপোরেশন হচ্ছে আমার ফ্লাস্ক। ওকে, তো তার মানে যে প্রসেস বা যে ওয়ের মাধ্যমে একটা স্টোরেজ থেকে আর একটা স্টোরেজে আমার জল যায়, স্টোরেজ চেঞ্জ হয়, সেই জিনিসটাকে বলা হয় ফ্লাস্ক। আর যে ডিপোজিশনাল যে প্লেস যেখানের মধ্যে জলটা জমে থাকছে, ওশেন, লেক, এখানে লেক আছে, ওশেন, লেক, পন্ড, রিভার, সেটা হচ্ছে আমার স্টোরেজ। ওকে, তো এখানে হচ্ছে কয়েকটা কম্পোনেন্ট দেখানো হয়েছে, যে হাইড্রোলজি কম্পোনেন্ট দেখানো হয়েছে: প্রেসিপিটেশন, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, রান অফ, ইনফিল্ট্রেশন। এই প্রতিটা টার্মই পরে সব আসবে। যে এখানে রান অফ যেটা লেখা আছে যে ওভারল্যান্ড ফ্লো আর ইন্টারল্যান্ড ফ্লো। ওকে, তো এই জিনিসগুলো কি, এটা পরের স্লাইডে, ইনফিল্ট্রেশন পরের স্লাইডে আসছে, এইসব জিনিসগুলো পরের স্লাইডে আসছে।
তো তাহলে এখানে হাইড্রোলজিক যে সাইকেলটা আছে সেই সাইকেলটা থিওরিটিক্যালি কোনো স্টার্টিং পয়েন্ট নেই। ওকে, থিওরিটিক্যালি কোনো স্টার্টিং পয়েন্ট নেই। আমি যখন ইভেন স্টোরেজটা শুরু করলাম তখন আমি বললাম যে ওশেন থেকে ওয়াটার যাচ্ছে অ্যাটমসফেরিক স্টোরেজে, আবার সেখান থেকে কনডেন্সড করলো, বৃষ্টি হলো, প্রেসিপিটেট করলো, সে আবার স্টোরেজে ফিরে হলো। তার মানে শুরু করলাম স্টোরেজ ওশেন থেকে। ওকে, তো এটা আমি বোঝার সুবিধার জন্য বা আমার ডেলিভারি করার সুবিধার জন্য ওশেন থেকে স্টার্টিংটা আমি বললাম। কিন্তু থিওরিটিক্যালি হাইড্রোলজি সাইকেলে কোনো রকম কোনো স্টার্টিং পয়েন্ট নেই। সে আমার লেক থেকেও শুরু হতে পারে, আমার কোনো ইভাপোরেশন যেখানে হচ্ছে মানে এরিয়াল কোনো পার্ট থেকেও শুরু হতে পারে, ট্রান্সপিরেশন মানে যেখানে প্ল্যান্ট আছে প্ল্যান্ট থেকেও আমার শুরু হতে পারে। কোনো রকম কোনো স্টার্টিং পয়েন্ট আমার কিন্তু হাইড্রোলজিক সাইকেলে নেই। ওকে, তো যেখানে প্রবলেম হবে আটকাবি। হুম। তো এবার হচ্ছে ওই যে যে টার্মগুলো বললাম যে রান অফ সমান ওভারল্যান্ড ফ্লো প্লাস ইন্টারল্যান্ড ফ্লো, তো ওই টার্মগুলো আমার কোথায় কিরকম আছে। ওকে, তো প্রথম যে ছবিটা দিচ্ছ, ছবিটা প্রথম যেটা দেখা যাচ্ছে যে প্রেসিপিটেশন মানে বৃষ্টি হচ্ছে। ওকে, আর এই যে যে দাগটা আছে এই দাগটা হচ্ছে একটা রিভার চ্যানেল, পুরো একটা রিভার চ্যানেল। এখানে নীল রঙের আমার যে জলটা আছে এইটা হচ্ছে আমার জল, ওয়াটার আছে নদীর মধ্যে। ওকে, আর বাকি যে লাল রঙের যেটা আমি এরকম যেটা করছিলাম ওটা হচ্ছে ওর বাউন্ডারিটা। ওকে, তো ইভাপোরে খালি ওয়াটার এখানে পড়ছে, ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে মানে পুরো যে উপরে যে জলটা যাচ্ছে সারফেসের যে ওয়াটারটা থাকছে প্ল্যান্ট প্ল্যান্ট বডি থেকে পুরো ইভাপোরেশন হচ্ছে, পুরোটা আবার ইভাপোট্রান্সপিরেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে এই যে সারফেস যে রান অফটা মানে সারফেসের উপর দিয়ে জল গড়িয়ে এসে নদীতে যেটা পড়ছে সেইটাকে বলা হয় ওভারল্যান্ড ফ্লো। ওকে, আর ইন্টারফ্লো হচ্ছে ওভার সারফেস রান অফের ঠিক নিচে এবং ওভারল্যান্ড ফ্লোর ঠিক নিচে এবং গ্রাউন্ড ওয়াটার টেবিলের ঠিক উপরে যে পার্টটা থাকে ওই পার্টটার মধ্যে হয় আমার ইন্টারফ্লো রিজিয়নটা। ওকে, তো তার মানে সারফেসের উপর দিয়ে যে জলটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো, সারফেসের নিচে এবং গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে যে ফ্লোটা হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারফ্লো। তো তাহলে আগের যে ডেফিনেশন যেটা ছিল যে রান অফ সমান ওভারল্যান্ড ফ্লো প্লাস ইন্টারফ্লো। ওকে, তাহলে বোঝা গেল যে কোথায় ওভারল্যান্ড আছে কোথায় ইন্টারফ্লো আছে। তো এটা হচ্ছে আমার ওভারল্যান্ড ফ্লো, এটা হচ্ছে আমার ইন্টারফ্লো, এই দুটোকে যোগ করলে আমি টোটাল রান অফটা পাবো, এটা সারফেস রান অফ বলা হয়। ওকে, ইনফিল্ট্রেশনটা পরের স্লাইডে আসছে। তো এখানে আরো কিছু জিনিস যোগ করা আছে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল। ওকে, তো গ্রাউন্ড ওয়াটার টেবিল কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টিং লাইন। ওকে, যে গ্রাউন্ড জেনারেলি আমরা কন্টুর স্ট্রাকচারালে কন্টুর লাইন কি বলি, কন্টুর লাইনের কিন্তু আমার কোনো রকম কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ওটা আমরা ম্যাপে আমরা আঁকছি, আমাদের নিজেদের সুবিধার জন্য ম্যাপে আমরা আঁকছি। গ্রাউন্ড ওয়াটার টেবিলের কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। ওকে, যেমন হচ্ছে কি বলে বেস লেভেল অফ ইরোশন। আচ্ছা, বেস লেভেল অফ ইরোশনের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কি নেই? আছে আছে আছে, স্লাইডে তো আমি নেই পড়েছিলাম মনে হচ্ছে। বেস লেভেল অফ ইরোশন, ও ইরোশন, না 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 না। হুম, বেস লেভেলের আছে, বেস লেভেল বলতে যেটা মিন সি লেভেল বলা হয় তার তো অবভিয়াসলি আছে, কিন্তু বেস লেভেল অফ ইরোশনের কিন্তু একটা ইমাজিনারি লাইন যার কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। সেরকম ভাবি গ্রাউন্ড ওয়াটার টেবিল এর কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এটা কিন্তু একটা ফিজিক্যাল লাইন। আমরা কিন্তু এটা ক্রস সেকশনে দেখতে পাবো যে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোথায় আছে না আছে। ওকে, তো গ্রাউন্ড ওয়াটার টেবিল কিন্তু ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স লাইন। তো এই গ্রাউন্ড ওয়াটার টেবিলটা হচ্ছে সাবসারফেসে যে জোনের পর থেকে আমার স্যাচুরেটেড জোনটা শুরু হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমার স্যাচুরেটেড জোন, এইটা হচ্ছে আমার আনস্যাচুরেটেড জোন। ওকে, তো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এর মধ্যে যে বাউন্ডারিটা সেইটা হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল বা GWT এরকমও লেখা থাকে। এবার এই গ্রাউন্ড ওয়াটার টেবিলকে আমার ইনভার্টেড ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হয়। ওকে, গ্রাউন্ড ওয়াটার টেবিলকে আমাকে ইনভার্টেড ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হয়। তো এখানে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমাকে বোঝাতে হয়, এখানে এইটা দিচ্ছে কারণ এটা তীর চিহ্ন দেওয়ার মতো, এরকম গ্রাউন্ড ওয়াটার টেবিলকে তীর চিহ্ন দেওয়ার মতো। তো যদি আমাকে এরকম বোঝাতে হয় তাহলে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলকে বোঝানোর সাইন, ইনভার্টেড ট্রায়াঙ্গেল। ওকে,
GWT বা গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো এই গ্রাউন্ড ওয়াটার টেবিল হচ্ছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এর মধ্যে যে ইন্টারসেকশন জোনটা সেইটাকে ডিনোট করে, আর গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচেতে সমস্ত পোর স্পেস আমার ওয়াটার দিয়ে স্যাচুরেটেড অবস্থাতে থাকে। এখানে আর একটা টার্ম হচ্ছে যেটাকে বলা হয় বেস ফ্লো। বেস ফ্লোটাই হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার ফ্লো। গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এই যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। ওকে, তো বেস ফ্লো হচ্ছে সাবসারফেসের নিচে গ্রাউন্ড ওয়াটার যেরকম ভাবে ফ্লো করছে, হতে পারে সে গ্রাউন্ড ওয়াটার মানে স্যাচুরেটেড রিজিয়ন থেকে নদীর দিকে ঢুকছে, বা সে ল্যাটারালি মুভ করছে, এরকম ভাবে মুভ করছে বা নিচের দিকে নামছে। গ্রাউন্ড ওয়াটারে যাই ফ্লো হয় সেটাকে বলা হয় আমার বেস ফ্লো। ওকে, এরপরে আসছে আমার হাইড্রোলজিক ইকুয়েশন। ওকে, তো এই হাইড্রোলজিক ইকুয়েশন হচ্ছে যেটা কনজারভেশন অফ ওয়াটার মাস ইন দ্য হাইড্রোলজিক সিস্টেম, মানে হচ্ছে কোনো একটা হাইড্রোলজিক যে সিস্টেম আছে, রিভার হাইড্রোলজিক সিস্টেম, লেক বা ওশেন, বা অনেক কটা পুরো একটা ইন্ডিয়ান পুরো একটা কন্টিনেন্টের হাইড্রোলজিক সিস্টেম থাকে, সেই পুরো সিস্টেমের ইনফ্লো আউটফ্লোর মধ্যে যে ইকুয়েশনটা থাকে সেই ইকুয়েশনটাকে আমার বলা হয় হাইড্রোলজিক ইকুয়েশন। একটা খুব সিম্পল ইকুয়েশন যেটা হচ্ছে ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়ালস টু স্টোরেজ চেঞ্জ ইন স্টোরেজ। ইনফ্লো মানে হচ্ছে স্টোরেজের মধ্যে যে জলটা ঢুকছে সেটা হচ্ছে ইনফ্লো, মানে হচ্ছে স্টোরেজের মধ্যে যে জলটা ঢুকছে সেটা ইনফ্লো, কোনো মানে নয়। আউটফ্লো হচ্ছে স্টোরেজ থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে। ওকে, এরকম একটা স্টোরেজ আছে, জল ঢুকছে, এটাকে বলা হয় ইনফ্লো। স্টোরেজ আছে, জল বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আমার আউটফ্লো। এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, ইনফ্লো মাইনাস আউটফ্লোর যে ডিফারেন্সটা, সেইটাকে বলা হয় আমার চেঞ্জ ইন স্টোরেজ। আমাদের খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ইনফ্লো যদি আউটফ্লোর থেকে বেশি হয় তাহলে স্টোরেজ চেঞ্জটা পজিটিভ হচ্ছে, মানে অ্যাকুমুলেশন হচ্ছে। মানে এখানে যদি আমার ইনফ্লোটা বেশি হয়, স্টোরেজটা যদি ইনফ্লো বেশি হয়, তার মানে স্টোরেজ এতে আমার জলের পরিমাণ বাড়ছে, অ্যাকুমুলেশনটা পজিটিভ অ্যাকুমুলেশন হচ্ছে। যদি আমার আউটফ্লোটা বেড়ে যায়, চেঞ্জ ইন স্টোরেজটা আমার নেগেটিভ হচ্ছে, মানে সেখান থেকে জল আমার রিডিউস করছে, জল আমার স্টোরেজ থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এই যে ইকুয়েশনটা সিম্পল লাগছে যে ইনফ্লো মাইনাস আউটফ্লো থেকে চেঞ্জ ইন স্টোরেজ বললাম, ইকুয়েশনটা দেখতে সিম্পল হলো কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল নয়। মানে যেটা অঙ্কের স্যাররা বলে বা ফিজিক্সের স্যাররা বলে দেখতে সিম্পল হলো, অ্যাকচুয়ালি সিম্পল নয়। তো সেম জিনিস এখানে হচ্ছে, জিনিসটা কি হচ্ছে যে ইনফ্লো বা আউটফ্লো সবাই কিন্তু টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট। ওকে, তো তার মানে এই যে চেঞ্জ ইন স্টোরেজ এস, মানে চেঞ্জ ইন স্টোরেজকে আমি ডিএস ডিটি বলতে পারি। তো এই যে ডেরিভেটিভ যে ইকুয়েশনগুলো আসে, সেই ইকুয়েশনগুলো আমি যত ইন্ট্রিনসিক ভাবে দেখতে থাকবো তত এর ডেরিভেটিভগুলো চেঞ্জ হতে থাকবে। যেমন হচ্ছে স্টোরেজ এতে মনে কর এখানে একটা রিভার আছে। ওকে, স্টোরেজ এতে আমার এই রিভার থেকে জল আসে, এইদিকে পাশে আর একটা রিভার আছে, এখান থেকে জল বেশি পরিমাণে আসে। ওকে, তার মানে এটা যদি আমার রিভার 1 হয়, এটা আমার রিভার 2, তো রিভার 2 থেকে স্টোরেজ এতে জল যে আসছে সেটার রেটটা ভলিউমটা আমার বেশি, তার মানে দুটোই আসছে। তার মানে সেখানে যদি আমি এটাকে ইনফ্লোটাকে ডিআই ডিটি বলি, তো ডিআই ডিটির মধ্যে একটা ডিফারেন্স থাকছে, R2 র ক্ষেত্রে ডিআইডিটিটা বেশি হচ্ছে। তো এইরকম আরো যে জিনিস, আবার এই স্টোরেজের মধ্যে রেনফল হচ্ছে। তো এইরকম প্রচুর ধরনের যে ইনফ্লো সোর্স গুলো আসছে তাদের ডেরিভেটিভ, কারণ তারা সবাই টাইম ডিপেন্ডেন্ট। তো এই পুরো জিনিসটাকে ইকুয়েশনটা করতে গেলে ইকুয়েশনের একটা বড় সড়ো ইকুয়েশন দ্বারা, এই ছোট্ট পারে ইকুয়েশন থেকে জিনিসটা চেঞ্জ হয়ে একটা বড় সড়ো জিনিস হয়। সেম ভাবেই আউটফ্লোর ক্ষেত্রে ইভাপোরেশন হচ্ছে, মাটির তলা দিয়ে ইনফিল্ট্রেশন করে যাচ্ছে, অ্যানথ্রোপোজেনিক মানুষ পাম্প করে জল তুলে নিচ্ছে, বিভিন্ন রকম ভাবে জিনিসগুলো হচ্ছে, সবাই আমার টাইম ডিপেন্ডেন্ট এবং বিভিন্ন রকম টাইম স্কেলে। এখানে একটা টাইম স্কেলের ব্যাপার আছে, আমরা জিওলজি পড়তে গিয়ে জানি যে একটা জিওলজিক টাইম স্কেল আছে, একটা হিউম্যান লাইফের টাইম স্কেল আছে। মানে হিউম্যান লাইফে মানে 1 ঘন্টা, 10 মিনিট, 2 ঘন্টা, একটা কয়েকটা বছর, 2 বছর, 3 বছর, এই যে ছোট রেঞ্জের যে টাইম স্কেল। আবার জিওলজি টাইম স্কেল মানে মিলিয়ন ইয়ার্সের যে টাইম স্কেল। তো এইখানে এই ইনফ্লো আউটফ্লো কিন্তু ওইরকম ডিফারেন্ট টাইম স্কেলেতেও আছে। যদি আমার সেটা হাইড্রোল ইনফিল্ট্রেশন হয়, ইনফিল্ট্রেশনের ভেলোসিটি খুব কম হয়, সেটা আমার কিন্তু বড় বড় একটা স্কেলে। নদী থেকে জল ঢুকছে বা
রেলের জন্য জল ঢুকছে, সেটা কিন্তু আবার কয়েক ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম ব্যাপারের জন্য হচ্ছে। তো টাইম ডিপেন্ডেন্ট, একই সঙ্গে টাইমের স্কেলের সঙ্গে ডিপেন্ডেন্ট। তো এত কিছুর জন্য এই ইকুয়েশনটা ফাইনালি কিন্তু একটা বড় সড়ো ইকুয়েশন হিসেবে দাঁড়ায়। ওকে, তো তাহলে ইনফ্লো, ইনফ্লো আউটফ্লো, আচ্ছা তাহলে এই যে ইনফ্লো আউটফ্লো বলছে, এটা স্টোরেজ না ফ্লাস্কের মধ্যে পড়ছে? কোশ্চেন এটা। ফ্লাক্স, হুম এটা ফ্লাক্স। হুম একদম। তো ইনফ্লো আউটফ্লোটা ফ্লাস্কের মধ্যে পড়ছে, কারণ হচ্ছে ইনফ্লো বা আউটফ্লো একটা স্টোরেজ থেকে অন্য স্টোরেজে জল যাচ্ছে বা জল সেখান থেকে বেরিয়ে আসছে, তার মানে সেটা কিন্তু একটা ওয়ে, দুটো স্টোরেজের মধ্যে জল চেঞ্জের একটা ওয়ে। তো সেটার জন্য ইনফ্লো বা আউটফ্লো আর ফ্লাস্ক। ওকে, আর এইগুলো এমন কিছু নেই যে সোর্স অফ ইনফ্লো, সোর্স অফ আউটফ্লো, এগুলো দেখে নিন। ওকে, তো তাহলে ইনফ্লো আর আউটফ্লো যখন সেম হয়ে যাচ্ছে, তার মানে সেটা স্টেডি স্টেট, তার মানে হচ্ছে ডিএস ডিটি আমার জিরো, চেঞ্জ ইন স্টোরেজ আমার জিরো। আমার যদি 5 লিটার জল থাকে কোনো একটা স্টোরেজে, 5 লিটার জলটাই আমার আছে। ওকে, তো সেটা কিরকম ভাবে থাকছে যে 2 লিটার জল আমার প্রতি সেকেন্ডে বেরুচ্ছে, আবার 2 লিটার জল আমার প্রতি সেকেন্ডে ওই স্টোরেজটার মধ্যে থাকছে। তো জিনিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা স্টোরেজ যার ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, তো এটার আউটফ্লো হচ্ছে 2 লিটার/সেকেন্ড, ইনফ্লো হচ্ছে 2 লিটার/সেকেন্ড। তো তার মানে এই যে 5 লিটার স্টোরেজটা, এই স্টোরেজটা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ডিএস ডিটি সমান জিরো। ওকে, তো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট। আর যদি এটা চেঞ্জ না হয়, মানে যদি এটা যদি সমান না হয় ইনফ্লো আউটফ্লো, তো ইনফ্লো গ্রেটার দ্যান আউটফ্লো মানে স্টোরেজ ইনক্রিজ পজিটিভ চেঞ্জ, ইনফ্লো লেস দ্যান আউটফ্লো স্টোরেজ ডিক্রিজ নেগেটিভ চেঞ্জ। এবার এই যে দুটো প্রসেস, ইনফ্লো গ্রেটার দ্যান বা ইনফ্লো লেস দ্যান, অন্য একটা কালি চাই, এই যে ইনফ্লো গ্রেটার দ্যান বা ইনফ্লো লেস দ্যান, এই দুটোকে আমাকে বলা হয় ট্রানজিয়েন্ট স্টেট। ওকে, ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট স্টেট, TRANSIENT। ইনফ্লো আউটফ্লো যখন সেম হয়ে যায় তখন সেটাকে বলা হয় স্টেডি স্টেট, আর যখন সেম হয় না তখন সেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট স্টেট। ওকে, তো এই স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট স্টেটের একটা টাইম স্কেলের ডিফারেন্স। প্রথম থেকেই বলছে যে ইনফ্লো আউটফ্লো সবাই কিন্তু টাইম, একই সঙ্গে টাইম স্কেলের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো স্টেডি স্টেট যেটা হচ্ছে যেখানে টাইম স্কেল ব্রড, ট্রানজিয়েন্ট স্টেট যেটা হচ্ছে টাইম স্কেল ফাইনার। এটার এক্সাম্পল হচ্ছে যখন সেমেস্টার, যখন কলেজ কলেজ চলছে, কলেজ আমার শুরু হচ্ছে, প্রথম ক্লাস আমার ধরে নে 10টা থেকে 11টা। ওকে, ফার্স্ট পিরিয়ড হচ্ছে আমার 10টা থেকে 11টা। ওকে, তো এইরকম আমরা হামেশাই দেখতে পাই যে 10টার সময় সব থেকে বেশি পরিমাণ লোক ক্লাসটাতে ঢুকলো। ওকে, 10টার সময় সব থেকে বেশি পরিমাণ লোক আমার ক্লাসে ঢুকলো, 11টার সময় সব থেকে বেশি পরিমাণ লোক আমার ক্লাস থেকে বেরিয়ে গেল, কারণ আমার ক্লাস শেষ। ধরে নিও 10টা থেকে 11টা একটাই ক্লাস আছে, তারপর ছুটি, তারপর আর কোনো ক্লাস নেই। ওকে, তাহলে 11টায় ম্যাক্সিমাম লোক বেরিয়ে গেল। তো তার মানে কি হলো, যে 10টায় একজন ঢুকলো, 11টায় কয়েকজন বেরিয়ে গেল, তার মানে নেট রেজাল্ট হলো আমার কিন্তু এখানে, আমি যদি এটাকে একটা স্টোরেজ ধরি, তার স্টোরেজ কিন্তু ডিএস/ডিটি সমান জিরো। কারণ হচ্ছে আমি যেটা এখানে এক্সামাইন করছি, কনসিডার করছি 10টার সময় সবাই ঢুকলো, 11টার সময় সবাই বেরিয়ে গেল। ওকে, তো তার মানে নেট স্টোরেজ কিন্তু আমার জিরো। ওকে, এটা ক্লিয়ার সবার কাছে, দুজনের কাছে? হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে যদি আমি টাইম স্কেলটাকে ফাইনার করি। ওকে, তো ফাইনার করলে কি হবে, 10টা 5, 10টা 5, কেউ একজন লেট করেছে, সে 10টা 5-এ ঢুকলো। ওকে, আরো কেউ একজন আরো একটু বেশি লেট করেছে, 10টা 10 সে ঢুকলো। ওকে, তাহলে 10টার সময় আমি যখন আমার টাইম স্কেলটা যখন ব্রড, সেখানে 10টার 11টা আমার স্টার্টিং পয়েন্ট 10, এন্ড পয়েন্ট আমার 11, এর বাইরে আর কিছু নেই। টাইম স্কেলকে যখন ফাইনাল করছি, 10টা 5-এ একজন ঢুকলো, 10টা 10-এ আরো যে 10 মিনিট লেট সে ঢুকলো, এর মাঝখানে 10টা 7-এ কেউ একজন টয়লেট গেল। ওকে, তাহলে সেখান থেকে স্টোরেজ কিন্তু একটা কমে গেল। ওকে, তাহলে টাইম স্কেলটাকে যদি ফাইনাল করি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু কখনোই কিন্তু ওই সিস্টেমটা আমার স্টেডি স্টেট কন্ডিশনে থাকছে না। ওকে, কারণ আমি 10টা 5-এ একজন লেট করে ঢুকলো, 10টা 10-এ একজন লেট করে ঢুকলো, এই দুজন ঢোকার মাঝখানে 10টা 7-এ আমার বাথরুম গেল। ওকে, তো তার মানে
টাইম স্কেলটাকে যখন আমি ফাইনাল করছি তখন দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু কখনোই আমার স্টেডি স্টেট কন্ডিশনে আসছে না, সেই জিনিসটা কি বলা হয় আমার ট্রানজিয়েন্ট স্টেট। ওকে, যে তার মানে যে সামেশন অফ ট্রানজিয়েন্ট স্টেট ইকুয়ালস টু স্টেডি স্টেট। ওকে, মানে যখন আমি জিনিসটাকে বড়ভাবে দেখছি তখন সেটা আমার স্টেডি স্টেট, যখন আমার জিনিসটাকে ছোট ছোট ভাবে দেখছি তখন দেখছি যে জিনিসটা কিন্তু কখনোই আমার স্টেডি স্টেট মানে ডিএসডিটি স্টোরেজ কিন্তু আমার টাইমের রেসপেক্টে কখনোই জিরো হচ্ছে না, বাড়ছে কমছে। কিন্তু যদি আমার এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টে একটা ব্রড টাইম স্কেলে থাকে, যেমন এখানে 10টা আর বেলা 11টা, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার স্টোরেজ কিন্তু জিরো, মানে চেঞ্জ ইন স্টোরেজ কিন্তু আমার জিরো। এই জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, গুড। এরপরে হচ্ছে ডিপেন্ডিং অন ডিরেকশন অফ বেস ফ্লো। তো বেস ফ্লো আমি যেটা বললাম গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ওকে। তো ডিরেকশনের উপর চেঞ্জ করে, মানে বেস ফ্লোটা কোন দিকে আসছে, বেস ফ্লোটা আমার রিভার থেকে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে বা গ্রাউন্ড ওয়াটার থেকে রিভারে ঢুকছে। ওকে, এই দুটোর উপর ডিপেন্ড করে আমার দুটো ভাগে ভাগ করা হয় রিভারকে, একটা হচ্ছে ইনফ্লুয়েন্ট, একটা হচ্ছে এফ্লুয়েন্ট। ওকে, লুজিং গেইনটা পরে বলছি। ইনফ্লুয়েন্ট মানে হচ্ছে যেখানে রিভার থেকে জল আমার গ্রাউন্ড ওয়াটারে ঢুকছে, অর্থাৎ যেখানে গ্রাউন্ড ওয়াটার আমার রিচার্জ হচ্ছে। ওকে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে বাই রিভার ওয়াটার। ওকে, তার মানে রিভারের জল আমার কিন্তু গ্রাউন্ড ওয়াটারের মধ্যে ঢুকছে, সেটাকে বলা হয় আমার ইনফ্লুয়েন্ট রিভার, এগুলো সব কিন্তু রিভার। ওকে, ইনফ্লুয়েন্ট রিভার, এফ্লুয়েন্ট রিভার। তো তার মানে ইনফ্লুয়েন্টে আমার কিন্তু রিভারের জল কমছে, সেই জন্য ইনফ্লুয়েন্ট রিভারকে বলা হয় লুজিং রিভার। অপোজিট ভাবে এফ্লুয়েন্ট রিভারে হচ্ছে যেখানে গ্রাউন্ড ওয়াটার রিভারকে রিচার্জ করছে। ওকে, পুরো উল্টো। রিভার ইজ রিচার্জড বাই, রিভার রিচার্জ হয় না, রিভার ইজ ফেড, এফইটি, রিভার ইজ ফেড বাই গ্রাউন্ড ওয়াটার। ওকে, তার মানে হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল আমার রিভারে ঢুকছে, সেটাকে বলা হয় এফ্লুয়েন্ট। তার মানে রিভারে জল আমার বাড়ছে, সেটাকে বলা হয় আমার গেনিং রিভার। ওকে, এই জিনিসটা কি করে মনে রাখা যায় যে ইনফ্লুয়েন্ট মানে গ্রাউন্ড ওয়াটারে জল আমার ইন হচ্ছে। ওকে, ইনফ্লুয়েন্ট মানে গ্রাউন্ড ওয়াটারে জল আমার ইন হচ্ছে। আমাদের ইম্পর্টেন্ট কি যে গ্রাউন্ড ওয়াটারে যেন সবসময় জল থাকে, কারণ রিভারে জল থাকুক না থাকুক তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেন গ্রাউন্ড ওয়াটারে আমাদের জল থাকে। তাহলে গ্রাউন্ড ওয়াটার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমাদের জল কিন্তু থাকতে হবে। গ্রাউন্ড ওয়াটার ইনফ্লুয়েন্ট। ওকে, আমি এরকম ভাবে মনে হয় তোরা দেখতে পারিস, জিনিসটা ইজি হবে মনে রাখতে। তো ইনফ্লুয়েন্ট বা লুজিং রিভার, এফ্লুয়েন্ট বা গেনিং রিভার। ওকে, তো এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে থলওয়েজ পয়েন্ট। ওকে, জানিস থলওয়েজ পয়েন্ট কি? এটা সেডিতেও আছে, আমি পড়াইনি। থলওয়েজ পয়েন্ট কি কোনো আইডিয়া? Deepest part of a river. গুড। মানে the bed of the river. হুম, এখন নীলাদ্রি এতক্ষণে আধ ঘন্টার বেশি ক্লাস হয়ে গেল। হ্যাঁ দাদা, আসলে আমি বাইরে ছিলাম একটু, দিয়ে জয়েন করা হয়নি। জ্যাম কিন্তু আর 6 মাসও নেই, মাথায় রাখা যাবে না এটা। ন্যাশনাল লেভেল এক্সাম কিন্তু এটা, কোনো সেমিস্টার এক্সাম না। ওকে, তো থলওয়েজ পয়েন্ট হচ্ছে আমার ডিপেস্ট পার্ট কোনো একটা রিভার চ্যানেল বা যার কিছু কোনো একটা ওয়াটার বডি, তার ডিপেস্ট যে পার্টটা সেই পার্টটাকে বলা হয় আমার থলওয়েজ পয়েন্ট। ওকে, থলওয়েজ পয়েন্ট।
সেম ভাবে এইটা হচ্ছে আমার থলয়েজ পয়েন্ট। ওকে, যেটা আমার ডিপেস্ট পার্ট সেটা হলো থলয়েজ পয়েন্ট। তাহলে এই যে ইনফ্লুয়েন্স স্ট্রিমের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েন্স স্ট্রিমের আমার রিজিয়নাল যে ওয়াটার টেবিলটা সেটা হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে আমার রিজিয়নাল ওয়াটার টেবিল। এবার এই যে জিনিসটা যেটা উঠেছে, এই যে পার্টটা যেটা গ্রাউন্ড ওয়াটার উঠেছে, এটা কিন্তু আর লোকাল একটা আপলিফটমেন্ট। গ্রাউন্ড ওয়াটার টেবিলের একটা লোকাল এলিভেশন ইনক্রিজ কেন হচ্ছে, যে এখানে যেহেতু নদীটা আছে, যেহেতু রিভারটা আছে, সেজন্য একটা লোকাল গ্রাউন্ড ওয়াটার টেবিলের একটা আপলিফটমেন্ট হচ্ছে। ওকে, তো কিন্তু রিজিওনাল ওয়াটার টেবিল হচ্ছে যেটা আমি এখানে দেখালাম, এটা হচ্ছে রিজিওনাল ওয়াটার টেবিল। ওকে, তাহলে ইনফ্লুয়েন্স স্ট্রিমের ক্ষেত্রে থলওয়েজ পয়েন্ট রিজিওনাল ওয়াটার টেবিলের উপরে থাকে। ওকে, রিজিওনাল ওয়াটার টেবিলের উপরে থাকে। সেম ভাবে এফ্লুয়েন্টের এটা আমার রিজিওনাল ওয়াটার টেবিল, রিজিওনাল ওয়াটার টেবিল এটা আমার লোকালি নদী আমার নিচের দিকে আছে বলে লোকালি আমার জিনিসটা নেমে গেছে এই পার্টটা বা এই পার্টটা, এটা আমার থলওয়েজ পয়েন্ট। তার মানে এফ্লুয়েন্টের ক্ষেত্রে থলওয়েজ পয়েন্ট হচ্ছে রিজিওনাল ওয়াটার টেবিলের নিচে। ওকে, ইনফ্লুয়েন্টে থলওয়েজ পয়েন্ট উপরে, এফ্লুয়েন্টে থলওয়েজ পয়েন্ট নিচে। ওকে, এই ডিফারেন্সটা যেন মনে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে কিন্তু, যদি খুব ডেপথে ক্রিটিক্যাল কোশ্চেন আসে। ওকে, আর এটা থলওয়েজ পয়েন্ট হলো। এরপরে একটা হচ্ছে যে ডিসকানেক্টেড স্ট্রিম আর ড্রাই স্ট্রিম। ওকে, তো এই ডিসকানেক্টেড স্ট্রিমটাও একটা স্পেশাল টাইপের লুজিং স্ট্রিম। তো এই জিনিসটা কি বলা হয় যে ডিসকানেক্টেড স্ট্রিমেতে এখানে যেমন গ্রাউন্ড ওয়াটারে ইনফ্লুয়েন্ট বা এফ্লুয়েন্টে গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে রিভারের যেমন একটা ডিরেক্ট টাচ আছে। ওকে, একটা ডিরেক্ট টাচ আছে। ডিসকানেক্টেড স্ট্রিমের ক্ষেত্রে সেই ডিরেক্ট টাচটা থাকে না, কারণ এই পার্টটা হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল স্যাচুরেটেড জোন, এই পার্টটা রিভার। তো এখানে কিন্তু আনস্যাচুরেটেড জোন অন্য সেডিমেন্ট আছে। ওকে, তো সেখানে কিন্তু তারা ডিরেক্ট টাচে নেই। তো এই জিনিসটা কি করে নামছে, ইনফিল্ট্রেশন বা সেখানে কোনো ফ্র্যাকচার হয়েছে, কিছু হয়েছে, তো সেই জন্য জলটা এরকম ভাবে নামছে। ওকে, ডিরেক্ট টাচে কিন্তু নেই ওয়াটার টেবিল এখানে, আর রিভারের যে রিভার বটম সেটা কিন্তু উপরে। ওকে, কিন্তু এখানে কিন্তু রিভার বটমটা কিন্তু নদীর মধ্যেই আর রিভারের বটমটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিলের মধ্যেই থাকছে। ওকে, তো তাহলে ওয়াটার টেবিল আর রিভারের যে রিভার বটমটা সেই দুটো কিন্তু ডিসকানেক্টেড অবস্থা থাকছে, তাদের মধ্যে কিন্তু কোনো ফিজিক্যাল কানেকশন থাকছে না। তো সেই জিনিসটাকে বলা হয় আমার ডিসকানেক্টেড স্ট্রিম। তো ইভেনচুয়ালি টাইমের উপরে ডিপেন্ড করে যত টাইম যাচ্ছে এই ইনফিল্ট্রেশনগুলো বাড়তে থাকছে। তো আস্তে আস্তে ডিসকানেক্টেড স্ট্রিমটাও আমার ওখানে জলটা আমার পুরোটাই গ্রাউন্ড ওয়াটারে চলে আসতে পারে, তো সেজন্য একটা স্পেশাল টাইপ অফ লুজিং রিভার। ওকে, বাট এই ডিসকানেক্টেড স্ট্রিম থেকেই অনেক সময় কিন্তু আবার ড্রাই স্ট্রিমও হয়ে যায়, মানে পুরো জলটাই আমার বেরিয়ে আমার এখানে চলে এলো, পুরো জলটাই বেরিয়ে গ্রাউন্ড ওয়াটার যে গ্রাউন্ড ওয়াটার জোনটা আছে স্যাচুরেটেড জোন তার মধ্যে চলে এলো। তো ডিসকানেক্টেড স্ট্রিম থেকেই আবার ড্রাই স্ট্রিম হতে পারে। এবার এটা নয় যে শুধু এটাই অনলি, এটা একদমই নয়, যে বিভিন্ন রকম ভাবে ড্রাই স্ট্রিম তৈরি হতে পারে। ওকে, ড্রাই স্ট্রিম আরেকটা তৈরি হতে পারে যদি আমার সোর্সটাই চলে গেল, গঙ্গার যে সোর্স হচ্ছে গোমুখ হিমবাহ, গোমুখ হিমবাহ যদি শেষ হয়ে যায় গঙ্গা শুকিয়ে যাবে, তো সেখানে কিন্তু এই ডিসকানেকশন ইনফিল্ট্রেশনের কোনো গল্প থাকছে না। তো ড্রাই স্ট্রিম বিভিন্ন রকম হতে পারে, তো তার মধ্যে একটা হচ্ছে যে ডিসকানেক্টেড স্ট্রিম থেকে আবার ড্রাই স্ট্রিম হতে পারে, আর এই ডিসকানেক্টেড স্ট্রিমটা একটা স্পেশাল টাইপ অফ লুজিং স্ট্রিম। ওকে, এরপরে জিনিসটা হচ্ছে ব্যাংক স্টোরেজ। ওকে, এটাতে কি বলা হয় যে আমরা যে ফ্লাডগুলো দেখি, ওকে, ফ্লাডগুলো দেখি যদি প্রতিদিনের খবরের কাগজ ফলো করিস, রিসেন্টলি কিন্তু উত্তরাখণ্ডে আবার একটা ফ্লাড হয়েছে, 13 জন না 19 জনের মতো কিন্তু মারা গেছে, অফিসিয়াল, আনঅফিসিয়াল আরো বেশি বাড়তে পারে। তো ফ্লাড হচ্ছে যেটাকে বাংলাতে বলা হয় হরপা বান। ওকে, মানে হচ্ছে হুট করে হঠাৎ করে আমার মেঘ ভাঙা একটা বৃষ্টি পড়লো, একটা সেরকম হুট করে জল ফল চলে এলো, একটা এই বন্যার পরিস্থিতি তৈরি হলো, সেইটাকে বলা হয় আমার ফ্লাড। ওকে, এই ফ্লাড দু রকম ভাবে তৈরি হয়, একটা হচ্ছে র্যাপিড রেন, যেটা আমার এই রিসেন্ট যেটা হয়েছে উত্তরাখণ্ডে সেটা র্যাপিড রেনের জন্য হয়েছে, যেটাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। ওকে, তো মেঘ ভাঙা বৃষ্টি বাংলাতে এই টার্মগুলো ইউজ করা হয়, র্যাপিড রেন। আর একটা হচ্ছে ব্যাংক স্টোরেজ। ওকে, ব্যাংক স্টোরেজ, তো এর মধ্যে ব্যাংক স্টোরেজটা বেশি ক্ষতিকারক,
কারণ র্যাপিড রেন হচ্ছে পাহাড়ে যখনই রেন হয় একটা জেনারেল কনসাসনেস হিসাবে আমরা বুঝতে পারি যে কোনো রকম ল্যান্ডস্লাইড বা বন্যা টন্যা হতে পারে, তো আমরা প্রিকশন নিতে পারি র্যাপিড রেন হলে। কিন্তু এই ব্যাংক স্টোরেজে কিন্তু আমরা প্রিকশন নিতে পারি না, কারণ এই ব্যাংক স্টোরেজ আমরা বুঝতে পারি, হ্যাঁ অবভিয়াসলি সাইন্টিফিক স্টাডি করে দেখা যায়, কিন্তু সাইন্টিফিক স্টাডিকে কজন আর মানে না, মানলে ওই কি বলে পঞ্চগণের যে পঞ্চগণের যে বিয়েটা হয়েছিল ওই আহ, যেটা কি ছিল না, ওই ওয়াটার যে ড্যামটা যেটা ছিল অনেকদিন আগে যেটা হলো, তো ওই পঞ্চগণের জিনিসটা কিন্তু হতো না। ওখানে জিওলজিস্টরা বারবার বলেছিল যে ওখানে কোনো রকম হাইড্রো পাওয়ার বানানোর কোনো জায়গায় নেই, কিন্তু তা সত্ত্বেও ওটা পলিটিক্সের জন্য ওখানে বানানো হয়েছিল। তো রেজাল্ট দেখা গেল যে 10-15 বছর পর একটা ডিভাস্টেটিং জিনিস হলো। তো এই ব্যাংক স্টোরেজটা সাইন্টিফিক উপায়তেই কিন্তু একমাত্র বার করা সম্ভব, মানে সাধারণ মানুষদের পক্ষে দেখা সম্ভব না, কারণ এটা আমাদের চোখের উচ্চ, আমরা যেখানে দেখতে পাবো সেরকম জায়গাতে তৈরি হবে না, সাব সারফেসে এটা তৈরি হয়। ওকে, তো র্যাপিড রেন আর ব্যাংক স্টোরেজ এই দুটো দিয়ে যেমন ফ্লাশ ফ্লাড হয়, র্যাপিড রেন হচ্ছে কম ডেঞ্জারাস, কারণ দেখলে আমরা প্রিকশন নিতে পারি। ব্যাংক স্টোরেজে কিন্তু সেটা নেওয়া যায় না। ওকে, তো এবার জিনিসটা ব্যাংক স্টোরেজ কি? ওকে, তো ব্যাংক স্টোরেজ হচ্ছে, প্রথমে আমি একটা আঁকলাম রিভার চ্যানেল। ওকে, ফার্স্ট একটা রিভার চ্যানেল আছে, রিভার চ্যানেলের এটা আমার গ্রাউন্ড ওয়াটার। ওকে, আর এটা হচ্ছে আমার নদীর মধ্যে জল। এই যে নদীর মধ্যে যে জলটা আছে, এই যে জলের যে পরিমাণটাকে, এইটাকে অনেক সময় স্টেজ বলা হয়। STAGE, এখানে যেমন হাই স্টেজ বলা আছে। ওকে, এই সারফেসটাকে বলা হয় স্টেজ, STAGE। ওকে, এরপরে হচ্ছে এরকম একটা রিভার আছে, যে রিভারটা আমার ফার্স্টে একটা গেনিং রিভার হচ্ছে। ওকে, একটা গেনিং রিভার আছে। গেনিং রিভার মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার থেকে জল আমার রিভারের মধ্যে ঢুকছে। সে এখানে বোঝা গেল যে এটা আমার ইয়েটা কি বলে রিজিয়নাল ওয়াটার টেবিল, তো সেখান থেকে জল আমার ভিতরে ঢুকছে রিভারের মধ্যে। তো এই হলো আমার একটা গেনিং রিভার আছে। এরপরে র্যাপিড রেন হলো। ওকে, র্যাপিড রেন হয়ে এরকম কোনো একটা জায়গাতে আমার স্টেজ বেড়ে গেল, হাই স্টেজ। ওকে, র্যাপিড রেন হয়ে রিভারের মধ্যে আমার স্টেজ বেড়ে গেল, এটা আমার হাই স্টেজ হলো। এরপরে হাই স্টেজ যখন হলো, তখন আমার এই যে এবার এখানে হাই স্টেজ হয়ে গেল, তাহলে এটা আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। ওকে, এটা আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। এবার গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু ইনস্ট্যান্টিনিয়াসলি আমার চেঞ্জ করতে পারে না, কারণ গ্রাউন্ড ওয়াটারের মধ্যে, কারণ এই জায়গাটা সবই তো সেডিমেন্ট, এভাবে সেডিমেন্টের মধ্যে বা গ্রাউন্ড ওয়াটারের ভেলোসিটি কিন্তু খুব কম হয়, যে মানে যত তাড়াতাড়ি হাই স্ট্রেসটা হলো ডিউ টু র্যাপিড রেন, তত তাড়াতাড়ি কিন্তু এই ওয়াটার টেবিলটা এলিভেট করতে পারে না। তার জন্য কি হলো, হাই স্টেজে জলটা আমার রয়েছে, এরপরে এখান থেকে জলটা এইরকম জায়গাতে আমার একটা মুভমেন্ট শুরু হলো। ওকে, জল আমার এরকম একটা মুভমেন্ট শুরু হলো, খুব স্লোলি আমার একটা মুভমেন্ট শুরু হলো। আর এই পোর্শনটা আমার ব্যাংক রিভারের, এটা আমার রিভার, এই পোর্শনটা আমার ব্যাংক। ওকে, তাহলে একটা লুজিং জিনিসটা আমার হাই স্টেজের যে এক্সট্রা যে জলটা আছে, সেই জলটা আমার ব্যাংকে স্টোর হতে শুরু করলো। তার মানে এইখানে আমার শুধুমাত্র এই পার্টিকুলার রিজিয়নটাতে রিভার আমার লুজিং রিভারের মতো কাজ করছে। ওকে, তাহলে ফার্স্টে গেনিং রিভার ছিল, এটা হচ্ছে স্টেজ 1। গেনিং রিভার ছিল, র্যাপিড রেন হলো স্টেজ 2। র্যাপিড রেন হলো, জল আমার ইনস্ট্যান্টেনিয়াসলি লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে পারলো না, আস্তে আস্তে নদী থেকে জল আমার ব্যাংকে আসতে থাকলো। তাহলে লেভেল 2-তে আমার রিভারটা কিন্তু লুজিং রিভারের মতো বিহেভ করতে আরম্ভ করলো। ঠিক আছে, এরপরে আবার যখন বর্ষা থেমে গেল, জল থেমে গেল, হাই স্টেজ থেকে জল আমার লো স্টেজ হয়ে গেল। ওকে, আবার সে 1 নম্বর জায়গাতে ফিরে এলো, 1 নম্বর কন্ডিশনে ফিরে এলো। এখানেও সেম ভাবে এই যে বিয়েতে, আচ্ছা এই এই জলটাকে অন্য একটা কালিতে দেখা, কালো, এইখানে যে জলটা ছিল,
সেই জলটাই তো আমার রিভারের ব্যাংকে এখানটাতে এলো, এই ব্যাংকটাতে এখানটাতে এলো। ওকে, তাহলে যখন আবার রিভার যখন অরিজিনাল কন্ডিশনে যখন ফিরে এলো, মানে 2 থেকে আবার 1 স্টেজে ফিরে এলো, রিভার আমার গেনিং হয়ে গেল। তো এখানেও সেম ভাবে ব্যাংক থেকে কিন্তু জল আমার যত তাড়াতাড়ি স্টেজ নেমে গেল তত তাড়াতাড়ি কিন্তু সে রিভারের মধ্যে আসতে পারলো না। তার মানে ব্যাংকে আমার জল কিন্তু টেম্পোরারিলি স্টোর হতে থাকছে। ওকে, তাহলে জল আমার ব্যাংকের রিজিয়নে স্টোর হতে থাকছে। এরপরে আবার সেম সাইকেলটা আবার রিপিট হলো, আবার মানে এই যে রিভারের অরিজিনাল কন্ডিশন গেনিং রিভার হলো, এই গেনিং থেকে আবার জিনিসটা আবার শুরু হলো, আবার র্যাপিড রেন হলো, 1 থেকে 2 এ আবার স্টেজ চেঞ্জ হলো, আবার লুজিং হলো, আবার জল ঢুকছে। এই করতে করতে জল ঢুকতে ঢুকতে ওই যে ব্যাংকের যে পোর্শনটা, এই পোর্শনটা যখন আমার স্যাচুরেটেড কন্ডিশনে হয়ে যাবে, যে অনেক পরিমাণে জল ঢুকে যাচ্ছে, তখন সে আর জল ধরে রাখতে না পেরে সে কিন্তু জল আমার রিভারে দিকে ছেড়ে দেবে। তখন কিন্তু তার জল আর ধরে রাখার ক্ষমতা নেই, তখন সে পুরো জলটা আমার রিভারে ছাড়ছে। এবার এই যে হিউজ যে ব্যাংক আছে, ওই যে পুরো যে একটা রিভারের যে একটা, শুধু যদি গঙ্গা কি ধরা হয়, গঙ্গার যে হিউজ ব্যাংক আছে, ওই ব্যাংকে কত মানে লাখ কোটি কিউবিক মিটার জল থাকতে পারে। ওকে, জাস্ট ইমাজিন। তো ওই যে জলটা যখন আবার ফার্দার আমার নদীর মধ্যে আসছে, তো ওই অত পরিমাণ জলকে বহন করা নদীর এট এ টাইম ক্ষমতা নেই, কারণ ওই যে রিভারের ব্যাংকে যে জলটা স্টোর হয়েছে সেটা 3-4 বা তারও বেশি সাইকেলে জলটা স্টোর হয়েছে, আর পুরো জলটা একসঙ্গে আমার রিভারের মধ্যে আসছে। অবভিয়াসলি রিভার আমার আউটফ্লো করবে এবং সেখানে একটা ফ্লাশ ফ্ল্যাট তৈরি হবে। আর এই যে ব্যাংকে যে স্টোরটা হচ্ছে, ব্যাংকে স্টোর ওয়াটারটা কিন্তু সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না, ওটা একমাত্র সাইন্টিফিক স্টাডিতে, যে ওখানে ওয়াটার স্যাচুরেশন বাড়ছে, তো স্যাচুরেশন বাড়লে তো বোঝা যাবে যে ওখানে আমার জল স্টোর হচ্ছে। তো এই জিনিসগুলো হয় ব্যাংক স্টোরেজের মাধ্যমে। তো ব্যাংক স্টোরেজ হচ্ছে কিন্তু বেশি ডিভাস্টেটিং, কারণ এর কোনো প্রিকশন নেওয়া যায় না উইদাউট এনি সাইন্টিফিক স্টাডি। ওকে, তাহলে ব্যাংক স্টোরেজ ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। ওকে, দাদা ইন্ডিয়াতে এরকম ব্যাংক স্টোরেজের ঘটনা হয়েছে? ব্যাংক স্টোরেজের ঘটনা মুর্শিদাবাদের কাছে একবার হয়েছিল। ওই মুর্শিদাবাদ না, ওই যে ওই আমাদের খড়গপুরের কাছে, ওই খড়গপুরের কাছে যে নদীটা আছে না, ওই কি নদী, কর্ণফুলী সামথিং, নদীটার নামটা মনে পড়ছে না। ওই নদীটাতে একবার হয়েছিল। আমি এই একটাই জানি, মানে স্যার পড়ানোর সময় একটাই বলেছিল, নদীটার নামটা আমার মনে পড়ছে না। ওই খড়গপুর থেকে কলকাতা আসার সময় নদীটার উপর দিয়ে ট্রেনটা যায়, নদীটার নামটা আমার মনে পড়ছে না, একটাই হয়েছিল। তো এটা এটা খুব ডেঞ্জারাস জিনিস, কারণ এটা কোনো প্রেডিকশন করা যায় না, আর এটা প্রেডিকশন করতে গেলেও মানে খুব খুব একটা ডাইনামিক একটা ইয়ে লাগে, কি বলে, সাইন্টিফিক স্টাডি লাগে, কারণ পুরো ব্যাংক জুড়ে আমার সাইন্টিফিক স্টাডি করতে হবে, এবং সেটা বিভিন্ন টাইমের রেসপেক্টে। যখন বর্ষা হচ্ছে, বর্ষার পরই দেখতে হবে যে ওখানকার স্যাচুরেশন বাড়ছে কি বাড়ছে না, বাড়লো কতটা রেটে বাড়ছে, মানে আগের বর্ষার রেসপেক্টে এখনকার বর্ষার রেসপেক্টে, মানে 1 বছর আগের বর্ষা আর 1 বছর পরের বর্ষা কতটা জল বাড়লো। তো এরকম প্রচুর ইন্টারেস্টিং স্টাডি করলে বোঝা যায় যে ওই ব্যাংকের মধ্যে আমার জলের স্টোরেজ বাড়ছে। তো এটা হচ্ছে ঝামেলা, কিন্তু ওই আর কি, জিওলজিস্টরা কোনোদিনই ইম্পর্টেন্স পায় না, এখানেও সেম ভাবেই, কিন্তু পরে যখন হয় তখন আবার জিওলজিস্ট বলা হয় যে তোমরা বলোনি, কিন্তু বহুদিন আগে বলা হয়েছিল, তো সেটা শোনা হয়নি তখন। ওকে, তো এটা হচ্ছে একটা ক্রস সেকশন, যে একটা নদী আসছে এবং নদী আসতে এরকম একটা ফ্লো ডিরেকশন আছে, তো তার রেসপেক্টে সাবসারফেসে কিরকম ভাবে জল আমার থাকছে সেটা একটা ক্রস সেকশন। ওকে, তো এখানে এটা দেখানো আছে যে এটা আমার স্যাচুরেটেড জোন, যেটা বললাম যে স্যাচুরেটেড জোনের মধ্যে যা আমার পোর স্পেস থাকবে সব আবার ওয়াটার দিয়ে থাকবে। আনস্যাচুরেটেড জোনের মধ্যে সেডিমেন্ট গ্রেনের মধ্যে কিছু কিছু পার্ট আমার ওয়াটার দিয়ে থাকবে, বাকি যে সাদা পোর্শনগুলো সেগুলোতে আমার এয়ার আছে, সেই জন্যই এটা আমার আনস্যাচুরেটেড জোন। ওকে, এই যে স্যাচুরেশন বা আনস্যাচুরেশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু WRT, উইথ রেসপেক্ট টু ওয়াটার। ওকে, উইথ রেসপেক্ট টু ওয়াটার। তাহলে এই জিনিসটা হলো। এবার এই যে ফ্লো গুলো হচ্ছে, এগুলো সবই বেস ফ্লো বা গ্রাউন্ড ওয়াটার ফ্লোর মধ্যে পড়ছে। ওকে, এইবার এখানে আচ্ছা, এইখানে যে জিনিসটা, এটাকে বলা হয় ব্যাডল্যান্ড। এই জিনিসটাকে বলা হয় ব্যাডল্যান্ড, যেখানে আমার
টোপোগ্রাফি মানে সারফেস টোপোগ্রাফি আমার সারফেস টোপোগ্রাফি যেখানে ওয়াটার টেবিলের সঙ্গে কোইনসাইড করে যায়, যেটাকে বলা হয় আমার ব্যাডল্যান্ড। ওকে, এইবার একটা কথা যে ওয়াটার টেবিল মিরর্স দ্য টোপোগ্রাফি উইথ লেস সাইনিউসিটি। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দাদা হ্যাঁ, ব্যাডল্যান্ডটা কি বললে? ব্যাডল্যান্ডটা হচ্ছে তো যেখানে Surface যেখানে সারফেস টোপোগ্রাফিটা আমার ওয়াটার টেবিলের সঙ্গে এসে মিশে যায়, সেই জায়গাটাকে বলা হয় আমার ব্যাডল্যান্ড এরিয়া। ওকে, ওকে। এবং এখানে এই ব্যাডল্যান্ড এরিয়াতে খুব একটা এবড়ো খেবড়ো একটা জিনিস দেখতে পাওয়া যায়। এখানে এরিয়াল কি বলে এওলিয়ান ইরোশনের সঙ্গে ফ্লুভিয়াল ইরোশন সবকিছু হয়ে একটা এবড়ো খেবড়ো একটা টোপোগ্রাফির মতো জিনিস দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় ব্যাডল্যান্ড। ওকে, তো এই যে আরেকটা এখানে এই যে যেটা বললাম যে ওয়াটার টেবিল মিরর্স দ্য টোপোগ্রাফি উইথ লেস সাইনোসিটি, এইটা এখানে উল্লেখ ছিল না, এটা ইম্পর্টেন্ট, উইথ লেস সাইনোসিটি। ওকে, তো ওয়াটার টেবিল তো আমরা জল খাচ্ছি, হ্যানা ত্যানা এসব তো আছেই। প্যালিও জিওলজি রেসপেক্টে ওয়াটার টেবিলকে একটা ইম্পর্টেন্স দেওয়া হয় যদি আমরা প্যালিও জিওগ্রাফিতে আমরা ওয়াটার টেবিলটাকে ডিমার্কেট করতে পারি, তাহলেই কিন্তু আমরা সারফেস টোপোগ্রাফিটা কিরকম ছিল সেটাকে আমরা বলতে পারি। কারণ ওয়াটার টেবিলটা সারফেস টোপোগ্রাফি যেরকম ছিল সেই রকমই থাকে উইথ লেস সাইনিউসিটি। তো এই কথাটার মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সারফেসটা আমার খুব ইন্ট্রিনসিকলি উপরে নামছে, নিচে নামছে, আবার এখানে এই এতটা উপরে উঠলো, আবার এতটা ভ্যালির মতো নিচে নেমে গেল, আবার এখানে আবার ইন্ট্রিনসিক উঠছে নামছে জিনিসটা হচ্ছে। কিন্তু কিন্তু ওয়াটার টেবিলটা কিন্তু এই যে ওয়াটার টেবিল কিন্তু একটা স্টেডি উপরের দিকে উঠলো, আবার স্টেডি নিচের দিকে নামলো, আবার উঠলো, আবার নামলো। ওকে, এই যে ইন্ট্রিনসিক যে পার্টগুলো সেইগুলো কিন্তু ওয়াটার টেবিলে রিফ্লেক্ট হয় না। একটা ব্রড উঠছে নামছে সেই জিনিসটা রিফ্লেক্ট হয়, সেই জন্যই বলা হয় ওয়াটার টেবিল মিরর্স দ্য টোপোগ্রাফি উইথ লেস সাইনোসিটি। ওকে, এই কথাটা সবার ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এই হচ্ছে উইথ লেস সাইনোসিটি। এবার হচ্ছে যে ওয়াটার টেবিল কেন আমার টোপোগ্রাফির সঙ্গে আমার লেস সাইনোসিটি দেখা যায়। অবভিয়াসলি লেস সাইনোসিটি তার কারণ হচ্ছে যে আমার ওয়াটারের ভেলোসিটি নিচে কম। এবার ওই যে টোপোগ্রাফিটা হচ্ছে ওই টোপোগ্রাফির একদম ঠিক নিচেই তো আমার ওয়াটার টেবিল থাকছে, তার অনেকটা নিচে থাকছে, সেখানে একটা প্রেসার ডিফারেন্স থাকছে। তো এই সব কারণের জন্য সাইনোসিটিটা আমার লেস হচ্ছে। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সাইনোসিটি লেস হওয়া সত্ত্বেও একটা ব্রড উপর নিচ টোপোগ্রাফির সঙ্গে সেম ভাবে এটা কেন দেখায়, তার কারণ হচ্ছে যে এয়ার প্রেসার ডিক্রিজেস উইথ অল্টিটিউড। এটা হচ্ছে মেন কারণ। এটা আমরা সবাই জানি যে যখন আমরা মাউন্টেনে যাই, হিমালয় বা দার্জিলিং যাই, তখন কিন্তু আমাদের এয়ার প্রেসার কমে যায়। সেই জন্যই যত আমরা অল্টিটিউডে উপরে উঠি তত কিন্তু আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। আর সেই জন্যই কিন্তু আমার প্রেসার কুকারের ইনভেনশনটা হয়েছিল। ওকে, তো সেই জন্য ওখানে আমাদের যে শ্বাস নেওয়ার জন্য আমাদের বেশি পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, হাই প্রেসারাইজড অক্সিজেন এ সমস্ত ব্যবহার করতে হয়। তো মধ্যে কথা হচ্ছে যে অল্টিটিউড বাড়লে বা হাইট বাড়লে আমার কিন্তু এয়ার প্রেসার ডিক্রিজ করে। এরপরে হচ্ছে এর পরের স্লাইডে দেখাবো, তার আগে এখানে দেখিয়ে দিই গ্রাউন্ড ওয়াটার টেবিল GWT এমন একটা প্লেস যেখানে অ্যাটমসফেরিক প্রেসার আর ওয়াটার প্রেসার সেম। ওকে, যেখানে অ্যাটমসফেরিক প্রেসার আর ওয়াটার প্রেসার সেম, সেটা হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল। ওকে, তো অ্যাটমসফেরিক প্রেসার মানে যেটা ভার্টিক্যালি উপরের দিকে নামছে, তো জেনারেলি কত হয় এটা ভুলে গেছি, যে 13 কেজির মতো হয় আমাদের প্রতিটা সবার মাথাতে যে এয়ার প্রেসার যেটা আছে সেটা বোধ হয় মোস্ট ওভার 13 কেজি বোধ হয়। ওকে, তো 13 কেজি ওয়েট কিন্তু আমাদের মাথাতে আছে। তো আমরা সেই ওজনটা আমরা কেন পাই না, তার কারণ হচ্ছে আমাদের যে ব্লাড প্রেসার বিপি, এই ব্লাড প্রেসারটা কিন্তু এই 13 কেজিটাকে নালিফাই করে, সেই জন্যই কিন্তু আমরা পাই না। হুট করে যদি আমাদের এই এয়ার প্রেসারটা কমে যায়, আমাদের সমস্ত ব্লাড ভেসেল কিন্তু ফেটে যাবে। ওকে, সমস্ত ব্লাড ভেসেল কিন্তু ফেটে যাবে। এই সেম থিং
আর আমি যে অ্যানালজিটা টানলাম মানুষের ব্রেনের সঙ্গে ফেসেলের সঙ্গে, এই সেম অ্যানালজিটা সেম জিনিসটা কিন্তু আমাদের নেচারেও হয়। তো কিরকম ভাবে হয়, যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা উপর থেকে নিচের দিকে আমাদের লাগছে আসছে, এবং ওয়াটার টেবিলের নিচেই যে আমাদের ওয়াটার প্রেশার থাকছে, কারণ হচ্ছে পাস্কালের ল অনুযায়ী আমরা জানি একটা ফ্লুইড রেডিয়ালি আউটওয়ার্ড সব দিকে সেম প্রেশার দেয়, রেডিয়ালি আউটওয়ার্ড সব দিকে সেম প্রেশার দেয়। ওকে, তো তার মানে গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচেতে আমার যে জলটা থাকছে সে সব দিকে প্রেশার দিচ্ছে। এবার এই প্রেশারটা উপরের অ্যাটমসফেরিক প্রেশার মানে মানুষের মাথায় 13 কেজি প্রেশারের সঙ্গে ইকুইভ্যালেন্ট যে প্রেশারটা আছে সেই প্রেশারটাকে আমাকে সেম রাখছে, সেই প্রেশারটাকে নালিফাই করে দিচ্ছে। ওকে, এবার সেই যে জোনটা তৈরি হচ্ছে সেই জোনটাই কিন্তু আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলটাও এক্সিস্ট করছে। তাহলে যখন আমার অল্টিটিউড বাড়ছে, এই পোর্শনটা যখন আমার অল্টিটিউড বাড়ছে, মাউন্টেনাস রিজিয়ন অল্টিটিউড বাড়লো, সেখানে আমার এয়ার প্রেশার কমে গেল। তাহলে এয়ার প্রেশার যদি আমার এখানে কমে গেল, সেই কম এয়ার প্রেশারটাকে ইকুইলিব্রেট করতে গেলে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিলকে আরো একটু উপরের দিকে উঠতে হবে, কারণ উঠলেই সেই কম প্রেশারটার সঙ্গে আমার ইকুইলিব্রেট হবে। কারণ যত আমার নিচের দিকে আসতে থাকে তত আমার ওয়াটারের প্রেশার বাড়তে থাকে। এটা খুব সিম্পলি, যে ওয়াটারের প্রেশার কেন বাড়তে থাকে, যে পি সমান এইচ রো জি, যে হাইড্রোস্ট্যাটিক যে প্রেশারটা আছে সেই প্রেশারটা আমার নিচের দিকে যত আমি বাড়তে থাকি তত বাড়তে থাকে, কারণ হাইট বাড়ছে। এখানে যদি 5 কিলোমিটার হয় এখানে 10 কিলোমিটার হাইট বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে ডেন্সিটি বাড়ছে। ওকে, তো সেই জন্য আমার প্রেশারটা কিন্তু যত আমি নিচে যাচ্ছি প্রেশারটা আমার বাড়ছে। এটা হচ্ছে খুব সিম্পলি, একটা বেলুনের মধ্যে জল ভরা আছে, সেটাকে আমি আস্তে ভাবে টিপলাম, সেটার মধ্যে কিছু হলো না। সেটাকে যদি আমি জোরে জোরে টিপি জলটা কিন্তু বেলুনটাকে ফাটিয়ে বেরিয়ে যাবে, তার কারণ হচ্ছে ওর মধ্যে এক্সার্টেড প্রেশারটা বেশি হলো। তো সেই জন্য এক্সার্টেড প্রেশার যখন বেশি হলো তখন পাস্কেল ল অনুযায়ী পাস্কেল ল অনুযায়ী ভিতরের যে জলটা আছে বেলুনের মধ্যে সেও কিন্তু ইকুয়ালি আউটওয়ার্ড সেম প্রেশার দিচ্ছে। এবার বেলুনের অতটা টেনাসিটি নেই, সে কিন্তু জলটা ফাটিয়ে বেরিয়ে গেল। তার মানে উপর থেকে যত আমার প্রেশার বাড়তে থাকছে, সেডিমেন্টের মধ্যে পোর স্পেসের যে ওয়াটার গুলো আছে তাদেরও কিন্তু ইকুয়ালি রেডিয়ালি আউটওয়ার্ড যে প্রেশারটা সেটা কিন্তু বাড়তে থাকছে। ওকে, তো তার মানে এখানে আমার ওয়াটার প্রেশার বেশি, এখানে আমার ওয়াটার প্রেশার কম। এরপরে যখন আমার মাউন্টেন রিজিয়ন অল্টিটিউড বেশি, এয়ার প্রেশার কমলো, তাহলে ওই কম এয়ার প্রেশারটাকে ইকুইলিব্রেট করতে গেলে আমাকে ওয়াটার টেবিলটাকে এলিভেট করতে হবে। সেম ভাবে ভ্যালি যে রিজিয়নটা আছে, ভ্যালি রিজিয়নে অল্টিটিউড কম এয়ার প্রেশার বেশি, তার মানে ওয়াটার টেবিলকে আমাকে হাই প্রেশারের দিকে এসে ওই হাই প্রেশারটাকে ইকুইলিব্রেট করতে হবে। ওকে, আমার কাছে ক্লিয়ার জিনিসটা? দাদা লাস্টের পার্ট আরেকবার বলো, ভ্যালি দিয়ে কি বললে ওটা? হ্যাঁ, ভ্যালি পোর্শনে যখন আছে, ভ্যালি মানে হচ্ছে অল্টিটিউড কম, মানে অল্টিটিউড সবসময় মিন সি লেভেল থেকে, এটাকে মিন সি লেভেল ধরে নে, মিন সি লেভেল থেকে এখানে এতটা অল্টিটিউড, এখানে এইটুকু অল্টিটিউড। ওকে, তো যে অল্টিটিউড কমলো মানে এয়ার প্রেশার বাড়লো, তাহলে এয়ার প্রেশার যখন বাড়বে তখন আমার ওয়াটার টেবিলের যে ওই যে এক্সট্রা যে এয়ার প্রেশারটা বাড়লো দেন মাউন্টেন, তো সেটাকে আমাকে ইকুইলিব্রেট করতে হবে। তো ইকুইলিব্রেট করার জন্য ওয়াটার টেবিলটাও কিন্তু আমার ডিপ্রেসড হবে, কারণ যত আমার ওয়াটার টেবিল নিচের দিকে নামবে তত কিন্তু তার মানে হচ্ছে ওর প্রেশারটা বাড়ছে। অবভিয়াসলি যে ভ্যালি যে রিজিয়নটা আছে ভ্যালি রিজিয়নের প্রেশার বেড়েছে, তো ওই এক্সট্রা যে প্রেশারটা বাড়লো সেটাকে ইকুইলিব্রেট করতে গেলে ওয়াটার টেবিলটাকে ডিপ্রেসড হতে হবে। আচ্ছা। ওকে, তোমার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ, জল খাই, প্রচুর বকলাম। ওকে, তো এই জিনিসটা এই স্লাইড কমপ্লিট। নেক্সট স্লাইড, আগেতেই বললাম যে ওয়াটার টেবিল যেখানে অ্যাটমসফেরিক প্রেশার ওয়াটার প্রেশারের সঙ্গে সেম, সয়েল ময়েশ্চার জোন যেটা হচ্ছে ওই ওয়াটার টেবিলের উপরে, মানে যেখানে ইন্টারফ্লো যে রিজিয়নটা হচ্ছে ওই রিজিয়নগুলোকে বলা হয় সয়েল ময়েশ্চার। এটা জেনারেলি 2 থেকে 3 মিটার হয় সারফেস থেকে নিচের দিকে, সারফেস থেকে নিচের দিকে 2 থেকে 3 মিটার ডেপথ। তো সয়েল ময়েশ্চার হচ্ছে অ্যাবভ ওয়াটার টেবিল যেখানে অ্যাটমসফেরিক প্রেশার গ্রেটার দেন ওয়াটার প্রেশার। ওকে, ইন্টারফ্লো হচ্ছে সয়েল ময়েশ্চার ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, বেস ফ্লো, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সবই বললাম। এখানে এই যে বিভিন্ন স্ট্রিমগুলোকে বলা হয়েছে পেরিনেনিয়াল, ইন্টারমিডিয়েট, এফিমেরাল, কিছু দরকার নাই এখানে।
এরপরে হচ্ছে ইনফিল্ট্রেশন, পার্কোলেশন, সিপেজ। ওকে, এই তিনটে জিনিসের মানেই হচ্ছে যে সারফেস থেকে ওয়াটার আমার নিচের দিকে নামছে। ওকে, সারফেস থেকে ওয়াটার আমার সাব সারফেসে ঢুকছে, এই তিনটে পদ্ধতি দিয়ে, ইনফিল্ট্রেশন, পার্কোলেশন, সিপেজ। এবার সে কিভাবে নামছে, কত দূর পর্যন্ত নামছে এবং কোন দিকে নামছে, এই তিনটের উপরে ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয় ইনফিল্ট্রেশন, পার্কোলেশন, সিপেজ। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমার ইনফিল্ট্রেশন, যেখানে সারফেস ওয়াটার এন্টার্স দ্য সয়েল। এই পুরো পোর্শনটা হচ্ছে আমার আনস্যাচুরেটেড, এই পোর্শনটা আমার স্যাচুরেটেড। ওকে, তো ইনফিল্ট্রেশন হচ্ছে যেখানে সারফেস ওয়াটার এন্টার্স দ্য সয়েল, প্রথমে ফার্স্ট অ্যাট বিগিনিং, স্লো অ্যাট লেটার স্টেজ, আর হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট। এইটা হচ্ছে আমার ইনফিল্ট্রেশন। ওকে, তো ইনফিল্ট্রেশন আমার যেখানে সারফেস ওয়াটারটা জাস্ট যে মাটির যে তলাতে, মাটির তলায় আমার ঢুকছে, সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। যেটা ইনফিল্ট্রেশন অবভিয়াসলি ফার্স্টে বিগিনিং হবে, কারণ বিগিনিং এ ফার্স্ট হবে, তার কারণ হচ্ছে সয়েল আমার ড্রাই আছে, তো সে তাড়াতাড়ি জলকে আমার অ্যাবজর্ব করবে, তো রেট আমার ফার্স্টে বেশি থাকবে। তারপরে সয়েল যখন ভিজতে আরম্ভ করছে, তো স্লো আমার রেট আমার স্লো হচ্ছে, সেটাই লেখা আছে ফার্স্ট অ্যাট বিগিনিং, স্লো অ্যাট লেটার স্টেজ। তো এইটা হচ্ছে আমার একটা ভার্টিক্যাল মুভমেন্ট। ওকে, এরপরে আসছে পার্কোলেশন। পার্কোলেশন হচ্ছে ডিপার ডেপথ। তো ইনফিল্ট্রেশন হচ্ছে একদম কিন্তু সারফেসের গল্প, সারফেস থেকে জাস্ট সয়েল যতদূর আছে ততদূর নামছে, যেটা হচ্ছে ইনফিল্ট্রেশন। পার্কোলেশন হচ্ছে যে অ্যাট ডিপার ডেপথ ওয়াটার ভার্টিক্যালি মুভস ফ্রম আনস্যাচুরেটেড টু স্যাচুরেটেড জোন, যে স্লোয়ার দ্যান ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন কিন্তু পুরোটাই আনস্যাচুরেটেড গল্প। ওকে, আনস্যাচুরেটেড জোনের উপর থেকে নিচে নামছে, পার্কোলেশনে কিন্তু আনস্যাচুরেটেড থেকে হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ দাদা। হুম। তো ইনফিল্ট্রেশন, পার্কোলেশন হচ্ছে যে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড জোনে, এবং এটাও কিন্তু ভার্টিক্যাল একটা মোশন। ইনফিল্ট্রেশনও ভার্টিক্যাল মোশন, কিন্তু স্লোয়ার দ্যান ইনফিল্ট্রেশন। সিপেজ হচ্ছে যেখানে ভার্টিক্যাল প্লাস হরাইজন্টাল একই সঙ্গে দুটো, আর স্লোয়েস্ট অ্যামং দেম। তো এটা হচ্ছে পার্কোলেশন, যেখানে আনস্যাচুরেটেড স্যাচুরেটেডে যাচ্ছে। আর সিপেজ হচ্ছে এই যে এটা ভার্টিক্যাল, এখান থেকে একবার নেমে গেল, এটা পুরো ইনক্লাইন্ড, এটা পুরো ইনক্লাইন্ড। ওকে, তো এটা হচ্ছে সিপেজ। সিপেজ হচ্ছে ইনফিল্ট্রেশন আর পার্কোলেশনের মাঝামাঝি কোনো একটা ডিরেকশন, মানে ইনফিল্ট্রেশনও আমার ভার্টিক্যালি নামছে, পার্কোলেশনও ভার্টিক্যালি নামছে, আর সিপেজ হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো মিক্সচার। এই গেল জিনিস। এরপর থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস আমার শুরু হচ্ছে। এত দূর 1 ঘন্টা আমার হাইড্রোর ইন্ট্রোডাকশন গেল। ওকে, এখান থেকে জ্যামে অ্যাটলিস্ট কোশ্চেন আসে না, ওই ইনফ্লুয়েন্ট এফ্লুয়েন্টটা বাদ দিয়ে, আর তাছাড়া কোনো কোশ্চেন আসে না। এরপর থেকে কোশ্চেন ঢুকতে আরম্ভ করবে, যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ডার্সিস ল। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লোর মেন গভর্নিং ল। গ্রাউন্ড ওয়াটার ফ্লোর মেন গভর্নিং ল, সেটা হচ্ছে ডার্সিস ল। তো এই ডার্সিস ল জিনিসটা কি বলা হয়, যে এইটা হচ্ছে আমার ডার্সি লয়ের অ্যাপারেটাস। ওকে, এখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি যে টার্মিনোলজি বা ইচ অ্যান্ড এভরি যে প্যারামিটার গুলো আছে, তাদের পুরোপুরি সঠিক ডেফিনেশন এবং তাদের ইউনিট, এবং তারা কিভাবে আমি ডিনোট করছি, কিউ আর স্মল কিউ কিন্তু আলাদা। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু সব এক্স্যাক্ট ভাবে জেনে রাখতে হবে। তো এইটা হচ্ছে আমার একটা স্যান্ডস্টোন বডি। ওকে, এটা হচ্ছে একটা স্যান্ডস্টোন বডি, একটা সিলিন্ড্রিক্যাল স্যান্ডস্টোন বডি, যেটার মধ্যে কিউ পরিমাণ জল আমার এই ইনলেট দিয়ে ঢুকছে। এটা আমার ইনলেট, এইটা আমার আউটলেট। ওকে, কিউ হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। ওকে, কিউ হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট, বা এটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাস্ক, যেটার ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। ওকে, ডেল্টা এল হচ্ছে একটা হরাইজন্টাল, ডেল্টা এল হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু ওয়েল। এইটা আমার ওয়েল 1, এইটা আমার ওয়েল 2।
ওয়েল 1 আর ওয়েল 2 এর আমার লিনিয়ার ডিস্টেন্সকে বলা হয় ডেল্টা এল। সিম্পলি এর ইউনিট হচ্ছে মিটার বা সেন্টিমিটার, মানে লেন্থের ইউনিট। ওকে, এরপরে হচ্ছে এরিয়া বা এর। অবভিয়াসলি এরিয়া বা এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, যাই হোক। তবে এই যে এরিয়া বা এটা হচ্ছে আমার কিন্তু ফ্লো ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ক্রস সেকশন। ওকে, ফ্লো ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ক্রস সেকশন। এটা আমার যদি কোনো একটা চ্যানেল হলো, এটা পাইপ, চ্যানেল নয়, পাইপ। পাইপ হলো, পাইপের এই দিকে আমার ওয়াটার ফ্লো হচ্ছে, তো তার পারপেন্ডিকুলার যে ক্রস সেকশনটা সেইটা হচ্ছে আমার এ। ওকে, তো এ হচ্ছে কিন্তু ক্রস সেকশনাল এরিয়া হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ফ্লো ডিরেকশন। ফ্লো ডিরেকশন। ওকে, তাহলে কিউ কে বলা হয়েছে, এ কে বলা হলো, এল কে বলা হলো। ওকে, এরপরে হচ্ছে আই, যেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে ওয়েল ও ওয়েল 1 আর ওয়েল 2 এর মধ্যে যে হাইটের যে ডিফারেন্স। ওকে, এরপরে হচ্ছে হাইটের ডিফারেন্সটা আমি কি করে বোঝাবো। এইটা হচ্ছে আমার ডাটাম প্লেন, এটা হচ্ছে আমার ডাটাম প্লেন। ওকে, এবার এই যে ডাটাম প্লেনের রেসপেক্টে আমার ওয়াটারটা কতটা আছে, হচ্ছে এইচ ওয়ানটা কিন্তু এই পুরো হাইটটা, সেম ভাবে এইচ টু হচ্ছে পুরো হাইটটা। ওকে, এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা এইচ। ওকে ওকে, এবার এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই ডিএল। ওকে, মানে হচ্ছে ডিএইচ বাই ডিএল, এইচ টু মাইনাস এইচ ওয়ান বাই ডিএল। ওকে, তো এইটা হচ্ছে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ওই দুটো ওয়েলের মধ্যে যে ওয়েলে, এইটা হচ্ছে ওয়াটার টেবিলটা, ওয়েলের মধ্যে এটা ওয়াটার টেবিল। ওকে, তো ওয়েলের মধ্যে ওয়াটার টেবিলের যে হাইটের ডিফারেন্স সেইটা ডিভাইডেড বাই ওই দুটো ওয়েলের মধ্যে লিনিয়ার ডিস্টেন্স ডিএইচ বাই ডিএল, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ওকে, এরপরে হচ্ছে কে। কে কে বলা হয়, এখানে আর কে বেশি হয়ে গেছে, কে হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অর কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, যার ইউনিট হচ্ছে ভেলোসিটির ইউনিটের সঙ্গে সেম, মিটার পার ডে। কারণ হচ্ছে মিটার পার টাইম, বা এটা হচ্ছে আমার ভেলোসিটির ইউনিট। তো কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আর ভেলোসিটি ইউনিটের সঙ্গে সেম, মিটার পার ডে। ফর ওয়াটার ভ্যালু অফ পারমিয়াবিলিটি ভ্যালু অফ কে। ওকে, তার মানে ওয়াটারের ক্ষেত্রে পারমিয়াবিলিটির ভ্যালুটাই আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির সঙ্গে সেম। এরকম একটা অঙ্ক আছে, যে অঙ্কতে ওই কে এর ভ্যালুটাই আমার পারমিয়াবিলিটির ভ্যালু হিসাবে ইউজড হবে। এটা কিন্তু শুধুমাত্র যখন ফ্লুইডটা আমার ওয়াটার, এইটা বাদে বাকি যাই হতে পারে, মানে পেট্রোল, ডিজেল, কেরোসিন, সেটা কিন্তু তাদের কে কিন্তু পারমিয়াবিলিটির সঙ্গে সেম নয়। শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে এই ভ্যালু দুটো সেম, মানে কে আর পারমিয়াবিলিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, এই দুটো ভ্যালু সেম। ওকে, তাহলে কিউ হলো, কে হলো, আই হলো, এ, আর ভি। ভি কে বলা হয় হচ্ছে আমার ডার্সি ভেলোসিটি অর ডিসচার্জ ভেলোসিটি। ওকে, যে ভিটা হচ্ছে আমার কিউ বাই এ। এবার এই জিনিসটা কি করে আসছে, তাহলে প্রথম যে ইকুয়েশন সেটা হচ্ছে ভি সমান মাইনাস কে আই, না এটা প্রথম ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই। ওকে, তার মানে হচ্ছে ভেলোসিটিটা আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সঙ্গে সমানুপাতিক, প্রপোর্শনাল। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাড়লে আমার ভেলোসিটি বাড়বে। এইটাকে আমার সমান, মানে ইকুয়েশনের আকারে আনতে গেলে ভি সমান মাইনাস কে আই। ওকে, এই যে ইকুয়েশনটা আসে, এই ইকুয়েশনটাকে বলা হয় আমার ডার্সি ইকুয়েশন। ওকে, এই ডার্সি ইকুয়েশনে কে হচ্ছে আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ওকে, এবার এই যে মাইনাস সাইনটা কেন হয় সেটা পরে বলছি, এখন ইয়ে থেকে বাদ রাখ এটাকে। তো ভি সমান মাইনাস কে আই, এটা হচ্ছে আমার ডার্সি ইকুয়েশন। ওকে, এরপরে এই যে ভি, এই ভিটাকে বলা হয় আমার ডার্সি ভেলোসিটি অর ডিসচার্জ ভেলোসিটি। এই ভিটা আমার হচ্ছে কিউ বাই এ। ওকে, এই ইকুয়েশনটা আমার আসে হচ্ছে, এটা বোধহয় ক্লাস 11-এ ছিল, যে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন, সেই জন্যই বলছি 11-12 এর ফিজিক্স যেন খুব স্ট্রং ভাবে তৈরি থাকে। ওকে, প্রতি ক্ষেত্রে ফিজিক্স লাগবে। তো কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে যেখানে বলা হয় কিউ সমান এভি, কিউ সমান এভি। ওকে,
এই যে জিনিসটা এখানে বলা হয়। তো আচ্ছা একটা জিনিস যে উম, কি এক্সাম্পল দেওয়া যায়, সাবমার্সিবল পাম্প। ওকে, সাবমার্সিবল পাম্প কেউ যদি যখন বসানো হয় তখন যদি দেখিস সাবমার্সিবল পাম্পে মানে যে পাম্প থেকে গ্রাউন্ড ওয়াটার থেকে জলটা আমার উঠছে সেই পাম্পটার যে মানে ওই যে পাইপটা, কারণ সাবমার্সিবল তো এখন তো আর বাইরে থাকে না, সাবমার্সিবলটা ওই পাইপটার মধ্যেই একটা সিলিন্ড্রিক্যাল পাম্পকে ঢুকিয়ে দেওয়া হয়। ওই যে ইয়েটা মানে যেখানে গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজ থেকে যে জল যেখান থেকে উঠছে, জল যেখান থেকে অ্যাবজর্ব করছে, ওই পাইপের ডায়ামিটার কিন্তু অনেক বেশি। আর আমাদের ছাদের ট্যাঙ্কে যে জলটা নামছে তার ডায়ামিটার কিন্তু অনেক কম। ওকে, তা সত্ত্বেও কিন্তু আমার পাম্পের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এটা দেখে মনে হতেই পারে যে অতটা পরিমাণ জল আমার উঠছে আর ওইটুকু সরু একটা পাইপ দিয়ে আমার উপরের ট্যাঙ্ক থেকে জল নামছে। এটা কেন হয় জানিস? যে তা সত্ত্বেও আমার পাম্পের বা পাইপ ফেটে যাওয়ার কোনো গল্প হচ্ছে না, মানে বেশি পরিমাণে জল ঢুকছে, উপর থেকে আমার ছোট একটা ডায়ামিটার দিয়ে জল নামছে পড়ছে মানে ট্যাঙ্কটাতে, ছাদের ট্যাঙ্কে। এটা জানিস কেন হয়? ভেলোসিটিটা বেড়ে যায় বা হ্যাঁ, এইটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, যে যদি আমার এইটা যদি পাম্প হলো, এটা আমার বাড়ির ছাদ, এটা পাম্প না হচ্ছে না ছবিটা, এইটা আমার বাড়ির ছাদ, এখান থেকে ওকে, বাড়ির ছাদে আবার ট্যাঙ্কে জল ঢুকছে, এখানে কিউ আর এই কিউ, এই দুটো কিউ আমার সেম। ওকে, তাহলে এই দুটো কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমি কি পাই, কিউ সমান এ ভি। কিউ যদি সেম হয় তাহলে এ ওয়ান ভি ওয়ান সমান এ টু ভি টু। ওকে, তাহলে এখানকার এরিয়া ক্রস সেকশন বেশি, এখানকার এরিয়া ক্রস সেকশন কম। তার মানে এটা যদি আমি এ ওয়ান বলি, এটাকে যদি এ টু বলি, তার মানে এ ওয়ান গ্রেটার দেন এ টু, তার মানে অবভিয়াসলি ভি টু কে আমার ভি ওয়ান এর থেকে বেশি হতে হবে, তাহলেই আমার ইকুয়েশনটা হবে। ভি টু হচ্ছে যেখানে ট্যাঙ্কিতে আমার জল ঢুকছে, ভি ওয়ান হচ্ছে নিচে। তার মানে এখান থেকে যে স্পিডে জল আমার অ্যাবজর্ব হচ্ছে তার থেকে অনেক বেশি স্পিডে জল কিন্তু ট্যাঙ্কিতে পড়ছে। ওকে, এই জিনিসটা আরো একটা হবে যে চান করার সময় অনেক সময় করতে পারিস যে ট্যাপের মুখেতে হাত দিয়ে দেখিস যে ট্যাপের মুখে যদি হাত ঢুকিয়ে দিই তাহলে কিন্তু জলটা স্পিডে বেরোয়, সেখানেও কিন্তু সেম কন্টিনিউটি ইকুয়েশন। আমার কিন্তু কিউ কিন্তু সেম, যে আঙুলটা ট্যাপের মুখে ঢোকানোর আগে বা পরে কিউ কিন্তু সেম, কিন্তু ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। সেম জিনিসই এখানে হচ্ছে যে ভি ইকুয়ালস টু কিউ এ, ওই ইকুয়েশন থেকেই আমার এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই এ দিয়ে আমার চেঞ্জ ইকুয়েশন হচ্ছে কিউ ইকুয়ালস টু মাইনাস কে এ আই। ওকে, এটা হচ্ছে আমার চেঞ্জড ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে আমার সমস্ত অঙ্কপাতি হয়। এখানে ভি যেটা হচ্ছে সেই ভিটা হচ্ছে আমার ডার্সি ভেলোসিটি বা ডিসচার্জ ভেলোসিটি, যেটা ভি সমান কিউ বাই এ। এবার এটাকে অনেক সময় স্পেসিফিক ডিসচার্জ বলা হয়, ডার্সি ফ্লাক্সও বলা হয়, যার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে কে এর ইউনিটের সঙ্গে সেম। ওকে, মানে কে হচ্ছে ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটির ইউনিট। তাহলে এর কতগুলো নাম, ডার্সি ভেলোসিটি, ডিসচার্জ ভেলোসিটি, স্পেসিফিক ডিসচার্জ আর ডার্সি ফ্লাস্ক। ওকে, এতগুলো নাম, সব কটা নামই কিন্তু মনে রাখতে হবে। আর দিস ল ইজ ভ্যালিড অনলি ফর ফাইন সেডিমেন্টস উইথ ল্যামিনার ফ্লো, কোনো রকম টার্বুলেন্ট ফ্লো হলে কিন্তু হবে না। Okay, এরপর হচ্ছে এই মাইনাস সাইনের গল্পটা কেন আসে, আমরা অঙ্ক করার সময় কিন্তু কিউ ইকুয়ালস টু, দাদা বলছি ভিটা আর একবার বুঝিয়ে দাও না, ওটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে। ভিটা বোঝানো হচ্ছে এই কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা। এটার সঙ্গে এটার সম্পর্ক নাই, এটা আমি এই যে ইকুয়েশনটা কিভাবে এসছে কিউ সমান এ ভি, এটা কিভাবে এসছে সেটা আমি বোঝালাম। ওকে, ওটার সঙ্গে ডার্সির কোনো সম্পর্ক নেই। আর কি প্রবলেম? হ্যাঁ ওইটাই, মানে ভিটা বোঝাচ্ছিল না তো, একটু বুঝতে পারছিলাম না ওই জায়গাটা যে যে ইকুয়েশন গুলো দেখাচ্ছিল। আচ্ছা,
এটা আমার পাম্প, এটা আমার গ্রাউন্ড ওয়াটার, জল আমার এরকম ভাবে উঠছে। এটা হচ্ছে আমার বাড়ির ছাদের ট্যাঙ্কটা। ওকে, এইখানে আমার পাইপের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1, এটা হচ্ছে যেদিকে জল উঠছে তার পারপেন্ডিকুলার ক্রস সেকশন A1, এখানে ভেলোসিটি V1, আর এখানে আমার জল যেটা ঢুকছে তার পরিমাণ Q1। সেম ভাবে এখানে A2, V2, Q2। ওকে, এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে হয় Q1 সমান Q2। যদি এটা স্যাটিসফাইড না করতো তাহলে কিন্তু পাইপ কিন্তু আমার ফেটে যেত। ওকে, পাইপ কিন্তু ফেটে যেত। তার মানে এখানে যে পরিমাণ জল ঢুকছে সেই পরিমাণ জল কিন্তু আমার ট্যাঙ্ক থেকে বার করতে হবে। যদি না বেরোতো তাহলে কিন্তু পাইপ আমার ফেটে যেত। ওকে, তাহলে Q1 সমান Q2, আমরা জানি Q সমান AV। তো তার মানে A1 V1 সমান A2 V2। ওকে, এবার হচ্ছে এখানে আমরা দেখতে পেলাম যে A1 গ্রেটার দ্যান A2। ওকে, A1 গ্রেটার দ্যান A2। এবার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে গেলে, কারণ হচ্ছে A1 বাই A2 সমান V2 বাই V1, তার মানে হচ্ছে A প্রপোর্শনাল টু 1 বাই V। ওকে, আবার এই জিনিসটা এখান থেকেও আসে, যদি আমার Q যদি কনস্ট্যান্ট থাকে মানে A প্রপোর্শনাল টু 1 বাই V। তার মানে হচ্ছে A1 যদি আমার বেশি হয় V2 কে আমাকে বেশি হতে হবে। ওকে, এবার ক্লিয়ার? মানে হচ্ছে যেখানে ট্যাঙ্কে যেখানে জল বেরোচ্ছে ট্যাঙ্কে, সেই ট্যাঙ্কের আমার ভেলোসিটি বেশি হতে হবে, ট্যাঙ্কে জল বেরোতে ভেলোসিটি বেশি হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এরপর হচ্ছে মাইনাস সাইনটা কেন হয়। ওকে, তো এই যে মাইনাস সাইনটা হাইড্রোলিক গ্রেডিয়েন্টে আমার ধরা হয় H2 মাইনাস H1 বাই DL। ওকে, যেখানে আমার কিন্তু H1টা বেশি। ওকে, যেখানে আমার H1টা বেশি, সেই জন্য একটা মাইনাস সাইনের কারণ হচ্ছে, কারণ H2 মাইনাস H1 এই পুরো কোয়ান্টিটিটাই আমার নেগেটিভ একটা কোয়ান্টিটি, কারণ এখানে H1টা বেশি। ওকে, আর একটা হচ্ছে, তো এইটা হচ্ছে ম্যাথামেটিক্সের ভিউতে, এই দুটো হচ্ছে আমার ফিজিক্যাল লয়ের ভিউতে। ওকে, এইটা কি বলা হয় যে ফ্লো ইন ডিরেকশন অফ ডিক্রিজিং ওয়াটার হেড। ফ্লো এদিকে হচ্ছে, যেদিকে আমার ওয়াটার হেডটা আমার ডিক্রিজ করছে, কারণ H1 থেকে H2 তে যাচ্ছে, তাহলে H2 আমার ডিক্রিজিং ওয়াটার হেড, সেই দিকেই আমার ফ্লো হচ্ছে। তো ফ্লো ইন ডিরেকশন অফ ডিক্রিজিং ওয়াটার হেড, তো এইটাকে বোঝানোর জন্য ওই নেগেটিভ সাইনটা দেওয়া হয়। অঙ্ক করার সময় কিন্তু আমরা এই ইকুয়েশনে শুধু ইউজ করবো Q সমান কে এ আই বা ওই ভি সমান কে আই। তো সেখানে কিন্তু আমরা কোনো নেগেটিভ সাইন কিন্তু ইউজ করবো না, কারণ নেগেটিভ সাইনটা কিন্তু ম্যাথামেটিক্যালি আসে না। কারণ এখানে ওই যে H1 মাইনাস H2, আমি যদি H1 মাইনাস H2 ইউজ করি তাহলে আমার নেগেটিভ সাইনটা চলে গেল। তো মাইনাস সাইনটা ইউজ করার মেন কারণ হচ্ছে 2 আর 3 নম্বর, যে এই জিনিসটাকে বোঝানোর জন্য যে ফ্লো ইন ডিরেকশন অফ ডিক্রিজিং ওয়াটার হেড, আর একটা হচ্ছে ওয়াটার লুজেস এনার্জি হোয়েন ফ্লো থ্রু পোরাস মিডিয়াম। এইখানে ওয়াটারের যে এনার্জি আছে এখানে কিন্তু সেম এনার্জি নেই, কারণ এই ফ্লোটাতে যাওয়ার জন্য তার কিছু পরিমাণ এনার্জি ক্ষয় হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি ক্ষয় হয়েছে, আর একটা হয়েছে পোটেনশিয়াল এনার্জি ক্ষয় হয়েছে। কারণ হচ্ছে এইখানে আমার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mg, এখানে ধরি, কারণ এখানে H1টা আঁকা আছে, এখানে হচ্ছে mgH1, এখানে হচ্ছে আমার mgH2। ওকে, এবার mgH1 গ্রেটার দেন mgH2, মানে m সমান, এখানেও যে পরিমাণ জল আছে এখানেও সে পরিমাণ জল আছে, g কনস্ট্যান্ট, H1 গ্রেটার দেন H1। তো তার মানে এই জায়গাটাতে আমার পোটেনশিয়াল এনার্জি বেশি দেন এই জায়গাটাতে, তার মানে ওয়াটার লুজেস এনার্জি হোয়েন ফ্লোস থ্রু পোরাস মিডিয়াম। ওকে, তো এই 2 আর 3 এই ফিজিক্যাল জিনিসটাকে বোঝানোর জন্য ওই নেগেটিভ সাইনটাকে ইউজ করা হয়। ক্লিয়ার এটা? হ্যাঁ দাদা। ওকে, আর একটা স্লাইড, তারপর থেকে শুরু হবে অঙ্ক, যেটা হচ্ছে জিওলজি সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস, অঙ্ক। এরপরে হচ্ছে তাহলে এই যে ভি যেটাকে বলা হলো ভি, যেটা হচ্ছে কিউ বাই এ, এটা হচ্ছে আমার ডার্সি ভেলোসিটি।
ভেলোসিটি ক্যালকুলেটেড বাই ডার্সি ল, তার মানে ভি সমান কিউ বাই এ, এটা হচ্ছে সুপারফিশিয়াল নট দ্য অ্যাকচুয়াল ওয়ান। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। তার মানে ডার্সি ভেলোসিটি থেকে আমরা যে ভেলোসিটিটা পাই সেই ভেলোসিটিটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভেলোসিটি নয়। তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি আর সিপেজ ভেলোসিটি আচ্ছা এটা পরে দেখা যাবে, ছবি আঁকি। তো প্রথমে হচ্ছে আমার ডার্সি ভেলোসিটি হচ্ছে, আচ্ছা। আর এই যে এ ক্রস সেকশনটা আমি বললাম পারপেন্ডিকুলার কোনো একটা সেকশন, তো এইদিকে আমার জল যাচ্ছে, তো এই সেকশনটাকে আমি এরকম ভাবে আঁকছি। ওকে, আর এই যে সেকশনটা আছে, এই যেগুলো আঁকছি এগুলো হচ্ছে সব সলিড গ্রেনস। ওকে, এইগুলো সব হচ্ছে আমার সলিড গ্রেনস। সলিড গ্রেনস। ওকে, তা এই যে ক্রস সেকশন এরিয়া এটা আমার এ, তাহলে এই ক্রস সেকশন এরিয়াটা কি কি নিয়ে আমার কনস্টিটিউট করছে? এ ভলিউম, এ ভয়েড প্লাস এ সলিড। ওকে, তার মানে হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেটার এরিয়াটাকে বলছি এ ভি, আর এই যে সলিড যে গ্রেনগুলো সেটার সারফেস এরিয়াটাকে নিয়ে হচ্ছে আর এ এস। তাহলে এ ভি প্লাস এ এস নিয়ে হচ্ছে আমার এ। এই জায়গাটা পর্যন্ত জিনিস হলো। এরপরে ডার্সি লতে বলা হয়, ডার্সি লটে ভি সমান কিউ বাই এ। এই যে এটা, এটা এ ভি প্লাস এ এস। ওকে, খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যে জল কিন্তু আমার এ এস দিয়ে যাচ্ছে না। তার মানে জল যেখান দিয়ে যাচ্ছে ওয়াটার ফ্লো পাথের সঙ্গে এ এস এর কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। কারণ সলিড গ্রেনের মধ্যে দিয়ে জল যাবে না, জল শুধুমাত্র যাবে কিন্তু ভয়েড স্পেস দিয়ে, পোরাস স্পেস দিয়ে, মানে হচ্ছে এ ভি। ওকে, কিন্তু ডার্সি লতে কিউ বাই এ টোটাল ক্রস সেকশন এরিয়াটাকে ধরা হয় যে এরিয়াটা হচ্ছে এ ভি প্লাস এ এস। তাহলে অ্যাকচুয়াল যে ভেলোসিটি সেটাকে বলা হয় আমার সিপেজ ভেলোসিটি। ওকে, তো এই সিপেজ ভেলোসিটি যেখানে আমি সিপেজ ভেলোসিটি যেটা ধরবো সেখানে কিন্তু এই এ এসটাকে আমি ধরবো না। ওকে, এখানে কিউ বাই এ ভি শুধুমাত্র হবে, যেখানে এ এসটাকে আমি ধরছি না। আর তার মানে এটা থেকে বোঝা গেল যে ডার্সি ভেলোসিটি কিন্তু আমার সিপেজ ভেলোসিটির থেকে আরো স্লো। কারণ হচ্ছে এইখানে এর পরিমাণ এ, আচ্ছা এখানে হচ্ছে এ গ্রেটার দেন এ ভি, এখানে যেটা আমি ইউজ করছি এ গ্রেটার দেন এ ভি। তাহলে নিচের যে ডিনোমিনেটরটা যদি আমার বেড়ে যায় তো সেক্ষেত্রে এ কিন্তু আমার কমে যাবে, ভি কিন্তু আমার কমে যাবে। অর্থাৎ ডার্সি ল, ডার্সি ভেলোসিটি ইজ লেস দেন সিপেজ ভেলোসিটি। ওকে, ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। ওকে, গুড। তাহলে ডার্সি ভেলোসিটি কিন্তু আমার সুপারফিশিয়াল ভেলোসিটি, সে কিন্তু পুরো ক্রস সেকশনটা নেয়, তার মধ্যে এস পার্টটা কিন্তু আমার লাগে না, তো সেই জন্য ডার্সি ভেলোসিটি কিন্তু আমার ছোট হয়ে যায়। ওকে, তো এখানে কি লেখা আছে অ্যাকচুয়াল, এই যে প্রতিটার নাম কিন্তু জানতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়াল ভেলোসিটি অর সিপেজ ভেলোসিটি অর ইন্টারস্টিশিয়াল ভেলোসিটি অর পোর ওয়াটার ভেলোসিটি, সবকটা কিন্তু সেম, নামগুলো জানতে হবে। ভেলোসিটি টেক্স অনলি দ্য এরিয়া অফ ভয়েড স্পেসেস, ডার্সি ভেলোসিটি টেক্স দ্য হোল এরিয়া ইনক্লুডিং দ্য এরিয়া অফ সলিড প্লাস ভয়েড। সো সিপেজ ভেলোসিটি ইজ গ্রেটার দেন ডার্সি ভেলোসিটি, যেটা আমি ছবি দিয়ে বোঝালো, সেটা সেট স্টেটমেন্ট হিসাবে লেখা আছে। এরপর সিপেজ ভেলোসিটি হচ্ছে ডার্সি ভেলোসিটি বাই পোরোসিটি। ওকে, সিপেজ ভেলোসিটি সমান ডার্সি বাই পোরোসিটি। ওকে, এরপরে হচ্ছে পোরোসিটি দু ধরনের হয়, একটা হচ্ছে টোটাল পোরোসিটি, একটা হচ্ছে এফেক্টিভ পোরোসিটি। ওকে, ডার্সি সিপেজ ভেলোসিটিতে কিন্তু আবার টোটাল পোরোসিটি নেওয়া হয়। ওকে, সিপেজ ভেলোসিটিতে আমার টোটাল পোরোসিটি নেওয়া হয়, অ্যাভারেজ লিনিয়ার ভেলোসিটিতে আমার কিন্তু এফেক্টিভ পোরোসিটি নেওয়া হয়। ওকে, আচ্ছা এই টোটাল পোরোসিটি এফেক্টিভ পোরোসিটি ডিফারেন্স জানা আছে?
না দাদা, বলে দিলে ভালো হয়। ওকে, তো এই একটা ক্রস সেকশন। ওকে, এই একটা ক্রস সেকশন। এইগুলো হচ্ছে আমার সব সলিড গ্রেনস। ওকে, এই যে সবুজ যে পোর্শনটা আমি আঁকছি, এটা আমার একটা ভয়েড স্পেস। এই ভয়েড স্পেসটা হচ্ছে আমার আইসোলেটেড ভয়েড স্পেস বা আইসোলেটেড পোরোসিটি। আইসোলেটেড পোরোসিটি। ওকে, আর এই যে পোরোসিটিগুলো, এই যে পোরোসিটিগুলো, পুরো যে পোরোসিটিগুলো, এই পোরোসিটিগুলো হচ্ছে আমার ইন্টার কানেক্টেড পোরোসিটি। ওকে, আচ্ছা এখান থেকে বলতো যে আইসোলেটেড পোরোসিটি মানে ওয়াটার এক্সট্রাকশনের ক্ষেত্রে কোন পোরোসিটিটা আমার ইম্পর্টেন্ট, আইসোলেটেড না ইন্টার কানেক্টেড? ইন্টারকানেক্টেড। হুম, গুড। তো এটা আবার কি চলে গেল? ওকে, তো আইসোলেটেড পোরোসিটিটা কিন্তু আমার কোনো কাজে লাগছে না, কারণ ওখান থেকে কিন্তু আমরা জলকে এক্সট্রাক্ট করতে পারবো না, জলকে আমরা এক্সট্রাক্ট করতে পারি না। তো সেই জন্য টোটাল পোরোসিটি সমান আইসোলেটেড পোরোসিটি প্লাস ইন্টার কানেক্টেড পোরোসিটি। ওকে, এফেক্টিভ পোরোসিটি মানে শুধুমাত্র ইন্টার কানেক্টেড পোরোসিটি, যেটা আমার কাজে লাগছে। ওকে, তাহলে সিপেজ ভেলোসিটিতে ডার্সি ভেলোসিটি বাই পোরোসিটি, আর অ্যাভারেজে হচ্ছে ডার্সি বাই এফেক্টিভ। তার মানে পোরোসিটি গ্রেটার দেন এফেক্টিভ পোরোসিটি, অবভিয়াসলি, কারণ পোরোসিটির মধ্যে আইসোলেটেড পোর্শনগুলো রয়ে যাচ্ছে, এফেক্টিভ মধ্যে আইসোলেটেড বাদ চলে গেল। তো তার মানে মেন যে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে যে অ্যাভারেজ লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, তার থেকে সিপেজ ভেলোসিটি কম, তার থেকে ডার্সি ভেলোসিটি কম। ওকে, তো এই হচ্ছে আমার পুরো জিনিস। এখানে ওই পোরোসিটি টোটাল পোরোসিটি গল্পগুলো লেখা আছে যে পোরোসিটি টোটাল পোরোসিটি যে ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রেন সাইজ বা চেঞ্জ ইন হ্যানা ত্যানা, এফেক্টিভ পোরোসিটি হচ্ছে লেস দেন পোরোসিটি আর বা টোটাল পোরোসিটি, আর পারমিয়াবিলিটি হচ্ছে ডিপেন্ডস অন গ্রেন সাইজ, হায়ার ফর কোর্স আর লোয়ার ফর ফাইন, এগুলো সেটিতে বা পড়াবো। ওকে, আর এই ছবিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই ছবিটা জাস্ট এখানে এটা জাস্ট এটা জেনে রাখিস যে ট্রান্সমিসিভিটি সমান কে ইন্টু বি। এই যে বিটা, এই বিটাকে বলা হয় স্যাচুরেটেড থিকনেস। ওকে, এই বিটা এখান থেকে কোশ্চেন দিলেও দিতে পারে। এই বিটা হচ্ছে স্যাচুরেটেড থিকনেস। স্যাচুরেটেড থিকনেস মানে হচ্ছে এই যে পুরোটা, এইটা হচ্ছে আমার একটা অ্যাকুইফার। ওকে, আচ্ছা অ্যাকুইফার মানে হচ্ছে যেখান থেকে আমি জল এক্সট্রাক্ট করতে পারি। এটা প্রচুর টাইপ আছে, অ্যাকুইফার, অ্যাকুইফ্লুড, অ্যাকুইটার্ট। তো অ্যাকুইফার মানে হচ্ছে যার পোরোসিটি পারমিয়াবিলিটি মোর দ্যান সাফিসিয়েন্ট, যেখান থেকে আমরা মানে বেশি পরিমাণ জল সেখানে স্টোরও আছে, আমরা সেখান থেকে আমরা জল ইজিলি এক্সট্রাক্টও করতে পারি, তার মানে পোরোসিটিও আছে, পারমিয়াবিলিটিও আছে, সেটা হচ্ছে অ্যাকুইফার। এবার এই যে পুরোটা হচ্ছে আমার অ্যাকুইফার। এবার এই অ্যাকুইফারের যে ইউনিট যে থিকনেসটা, পুরো অ্যাকুইফারের যে থিকনেসটা, সেই থিকনেসটা হচ্ছে আমার বি। সেই জন্য এটাকে বলা হয় স্যাচুরেটেড থিকনেস। ওকে, মানে পুরো যে স্যাচুরেটেড যে পার্টটা, কারণ অ্যাকুইফার মানে স্যাচুরেটেড, পুরো স্যাচুরেটেড পার্টটার যে থিকনেসটা, সেই থিকনেসটা কে এর সঙ্গে গুণ করলে আমি পেয়ে যাই ট্রান্সমিসিভিটি। TRANSMISSIVITY। ওকে, তাহলে ট্রান্সমিসিভিটির ইউনিট কি হবে? হুম, কে এর ইউনিট কি? মিটার স্কয়ার পার ডে। হ্যাঁ, মিটার স্কোয়ার পার ডে বা মিটার স্কোয়ার পার সেকেন্ড। কে হচ্ছে আমার মিটার পার সেকেন্ড বা মিটার পার ডে, বি হচ্ছে আমার মিটার।
তো মিটার স্কোয়ার সেকেন্ড, আর এটাকে ডে নিলে মিটার স্কোয়ার পার ডে। ওকে, এরপরে শুরু হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কটা করে ফেল। একদম ইজি অঙ্ক। কত আসছে? এইটার সাথে 4 পয়েন্ট মানে ওটাকে মাল্টিপ্লাই করে দিলাম, হুম 37.76 ইন্টু 10⁻⁻6 হুম মিটার। ওকে, সবার এসছে তো? সেকেন্ড, সরি। সবার এসছে তো এটা? হ্যাঁ দাদা, এটা হুম, ঠিক আছে। এটা অঙ্কের পর্যায়ে পড়ে না, এটা খুব সোজা। ওকে, এই অঙ্কটা কর। এই অঙ্কটা কর, আমি একটু জল খেয়ে আসি। হয়েছে? কত অ্যান্সার? দাদা কোশ্চেনটা দেখা। হুম হুম, কিন্তু শেয়ার করাই আছে। ও, হুম, তখন স্ক্রিনটা শেয়ার ছিল না? মাঝে বন্ধ হয়ে গেছিল। ও,
হয়ে গেছে। ওকে, সবারই সেম অ্যান্সার এসছে 25,000। না দাদা, 25,000। ওকে, তাহলে এটা হচ্ছে না, কোন ওকে, ফর্মুলা? বলছি। তাহলে প্রথমে যে কোশ্চেনটাকে বুঝতে হবে যে কনফাইন্ড অ্যাকুইফার হ্যাজ ইউনিফর্ম এরিয়া এ যেটা পারপেন্ডিকুলার টু দ্য ওয়াটার ফ্লো। ওকে, তো যেটা আমি বললাম যে ক্রস সেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ওয়াটার ফ্লো। এ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, আচ্ছা এই যে হাইড্রো বা ইঞ্জিনিয়ারিং এর অঙ্ক করার সময়, কারণ হচ্ছে তোদের জ্যাম স্ট্যান্ডার্ডে হাইড্রো ইঞ্জিনিয়ারিং বা শুধু হাইড্রোই ধরে রাখ, হাইড্রোই হচ্ছে একমাত্র অঙ্ক যেখানে অনেকগুলো প্যারামিটার দেওয়া থাকবে যার মধ্যে যোগ গুণ ভাগ বই হেনা তেনা করে অঙ্কটা করতে হবে। এত প্যারামিটার কিন্তু অন্য কোনো অঙ্কে থাকে না। তো সেই জন্য এই অঙ্কের প্রথমে হচ্ছে যে প্যারামিটারগুলোকে দিয়েছে সেই প্যারামিটারগুলোকে আগে নিজের খাতায় লেখো, এবং ওই প্যারামিটারগুলোকে তুই যে 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 সাইন দিয়ে ডিনোট বাড়িতে প্র্যাকটিসের সময় করেছিলি সেই জিনিসটাকে কিন্তু পরীক্ষাতে করবি। যদি ক্রস সেকশন এরিয়াকে বড় এ দিয়ে করিস, পরীক্ষাতেও বড় এ দিয়ে। তো খাতায় এরকম লেখার দরকার নাই যে ক্রস সেকশন এরিয়া এত এত দরকার নেই, জাস্ট এ। স্মল এও কিন্তু লিখবি না, ক্যাপ এ যদি বাড়িতে লিখিস পরীক্ষাতেও কিন্তু ক্যাপ এ, মানে পরীক্ষায় যে রাফ কপিটা দেবে সেখানেও কিন্তু ক্যাপ এ। ওকে, তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই, আই কত বলা আছে 0.005। কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটি মানে কে, কে কত বলা আছে 2 মিটার পার ডে, এবং তার সঙ্গে ইউনিট। ওকে, ডাটা তার সঙ্গে যেভাবে ডিনোট করি সেই সেম ডিনোশন, সেই সেম সাইন, তার সঙ্গে ভ্যালু এবং তার ইউনিট। ওকে, টোটাল ডেইলি ফ্লো রেট মানে কিউ, কিউ হচ্ছে 250 মিটার কিউব পার ডে, টোটাল ডেইলি ফ্লো রেট। ওকে, পার ডে। ইউজিং ডার্সি ল ক্যালকুলেট দ্য এ। ডার্সি ল আমরা কিউ জানি, কিউ সমান কে এ আই, কিউ সমান 250 কে। আমি ওই যে টোটাল ডেলি ফ্লোরটাকেই ধরতে পারিনি। হ্যাঁ, এইরকমই হচ্ছে জিনিসপত্র কিন্তু জ্যামে থাকবে। খুব সিম্পল জিনিস, কিন্তু এমন সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে ঘুরিয়ে দেবে, মাথাটা ঘুরে যাবে ওখানে। ওকে, তো এই জিনিসগুলো আর এইগুলো কাটানোর একটাই উপায় হচ্ছে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস। এ হচ্ছে এ বার করতে হবে, আই হচ্ছে 0.005, তো এখান থেকে এ আমার বেরিয়ে যাবে 25,000। ওকে, এই কোশ্চেনটা আমি বলবো না, এটা হচ্ছে বাড়ির কাজ। এটাও বাড়ির কাজ, এটাও বাড়ির কাজ। দাদা কোশ্চেন গুলোতে একটু হ্যাঁ, আমি বেশি আমি সাপোর্ট। পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো ও চাপ নেই। আচ্ছা আচ্ছা। জাস্ট লিখে রাখ যে 3, 4, 5 আমার বাড়ির কাজ। 3, 4, 5 বাড়ির কাজ, এখানে 6টাও বাড়ির কাজ থাকবে। 6টা কিন্তু একটু টাফ অঙ্ক, কিন্তু সবই কিন্তু সেম ইকুয়েশন দিয়ে হবে, সেই জন্য আমি বাড়ির কাজ দিই, সব সেম ইকুয়েশন। ডার্সি কিউ ইকুয়ালস টু কে আই। 6 বাড়ির কাজ, 7, 7, 7, 7 বাড়ির কাজ। আচ্ছা 8, আচ্ছা 8টা এখনই কর, এটাই লাস্ট অঙ্ক। এইগুলো সব 10⁶, হ্যাঁ 10⁶ মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে মিলিমিটার পার আওয়ার।
হয়নি? হ্যাঁ দাদা হয়ে গেছে। কিভাবে করলি? তো দাদা এটা 48 আওয়ার্স বলেছে, আর ইয়ে এখানে তোমার 3 mm/hour করে, তাহলে 48 আওয়ার্স এর বার করেছি, দিয়ে ওটাকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। হুম। আর ইউনিটটা চেঞ্জ করেছে, মিলিমিটার থেকে মিটার নিয়ে আসছে। হ্যাঁ হুম। ওকে, বাকি দুজন? হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে, আর সি হয়েছে? আর সি নেই? আমি বুঝিনি। আচ্ছা, ওকে। তো এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ওই জেনারেল জিওলজির পার্টের অঙ্ক, এটা করতেও কোনো জিওলজি নলেজ লাগবে না। তো এই জিনিসটা কি বলছে, একটা ড্রেনেজ বেসিন আছে, ওকে, এটা 3D ডায়াগ্রাম আছে, এটা একটা ড্রেনেজ বেসিন। এটা একটা ড্রেনেজ বেসিন। এরপরে বলেছে ড্রেনেজ বেসিনের এরিয়া হচ্ছে, তার মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার 2 × 10⁶ মিটার স্কোয়ার। কন্টিনিউয়াস রেনফল হচ্ছে 48 ঘন্টা ধরে, যেখানে রেট হচ্ছে প্রতি ঘন্টায় 3 মিলিমিটার করে বৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটাকে কি করে আমি ইমাজিন করব, যে আমরা জানি যে রেন গজ বলে একটা জিনিস হয়, যে জিনিসটাতে আমার রেনফল কতটা হয়েছে সেটাকে আমরা মাপা হয়। তো সেটা একটা এরকম সিলিন্ড্রিক্যাল জিনিস, ওকে। তো সেই সিলিন্ড্রিক্যাল জিনিসে প্রতি ঘন্টায় কতটা করে জল বৃষ্টিপাত হচ্ছে, তো সেই রেসপেক্টে এই 3 মিলিমিটার/আওয়ারটাকে ধরা হয়, ওকে। এরপরে যেটা বলেছে যে ড্রেনেজ বেসিনটা আমার 2 × 10⁶ মিটার স্কোয়ার, যে ড্রেনেজ বেসিনটা আমার রিসিভ করছে 48 ঘন্টা ধরে রেনফল, এবং প্রতি ঘন্টায় আমার 3 মিলিমিটার করে রেনফল পড়ছে। তাহলে এটা যদি একটা ড্রেনেজ বেসিন হয়, এবার এখানে যেটা অ্যাজাম্পশন করতে হবে, এই ড্রেনেজ বেসিনটা আমার একটা ক্লোজড এরিয়া, ওকে, চারটে দিকে আমার চারটে দেওয়াল আছে। তো এখানে যে জলটা পড়ছে সেই জলটা কিন্তু বাইরে বেরোতে পারছে না। বাইরে যদি বেরোতো তাহলে কিন্তু আমি ভলিউম বার করতে পারতাম না, সেক্ষেত্রে কিন্তু এই ড্রেনেজ বেসিনের এরিয়াটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। কারণ এই দিকে যদি বেরোচ্ছে তাহলে এই দিকে আবার একটা এরিয়া এরকম ভাবে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না, মানে চারটি দিকে চারটে দেওয়াল আছে, তার মধ্যে একটা ড্রেনেজ বেসিন আছে, তার মধ্যে আবার জল পড়ছে। তো এই জিনিসটাকে আমার করা হবে, তাহলে 48 ঘন্টা ধরে যখন বৃষ্টি পড়ছে, তাহলে একটা ওয়াটার কলম এরকম ভাবে বাড়তে থাকবে। ওকে, তাহলে ওয়াটার কলম, তাহলে এই যে আগে 3D ডায়াগ্রাম লাইনগুলো বেঁকে গেল একটু, তাহলে এই যে হাইটটা, এই হাইটটা আমার 3 ঘন্টা ধরে 48 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরে এই হাইটটা আমার গেন হয়েছে, ওকে। কারণ এটা ক্লোজড এরিয়া। একটা সিম্পল একটা বালতি ধর, এই বালতিতে এতটা পরিমাণ জল আছে, কিছু পরিমাণ জল আমি ঢাললাম, এই যে হাইটটা হলো, এই হাইটের সঙ্গে সেম অ্যানালগাস। তাহলে এবার কি হচ্ছে, তাহলে আমাকে ভলিউম বার করতে হবে। আমি ক্রস সেকশন জানি, সরি কি বলে, এরিয়া জানি, 2 × 10⁶ মিটার স্কোয়ার এরিয়া আমি জানি, ওকে। তাহলে এই যে 48 ঘন্টা ধরে 3 মিলিমিটার করে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়াতে কতটা আমার রেনফলের হাইটটা বাড়লো, ওই যে এরিয়াটাতে ড্রেনেজ বেশি এনে 2 × 10⁶ এরিয়াটাতে 48 ঘন্টা বৃষ্টি হওয়াতে কতটা আমার ওই ওয়াটার যেটা জমা হচ্ছে, সেই ডিপোজিটের ওয়াটারের লেভেলটা কতটা বাড়লো, সেটা হচ্ছে 3 × 48, ওকে, ডিভাইডেড বাই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 100 ডেসিমিটার, মিটার, 1000 দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করতে হবে, ওকে।
তো এই যে জিনিসটা হলো, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার হাইটটা। ওকে, কারণ 48 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, প্রতি ঘন্টায় 3 মিলিমিটার করে। তাহলে 48 ঘন্টা তো হচ্ছে 48 × 3 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ করলে মিটার। ওকে, তাহলে এইটার সঙ্গে যদি আমি গুণ করে দিই, কারণ কোনো একটা কিউবের, আমি যদি কোনো একটা কিউবের ভলিউম বার করার সূত্র হচ্ছে যে এইটা হচ্ছে আমার, যদি তার ক্রস সেকশন হয় a স্কোয়ার, এটা যদি আমার হাইট h হয়, ভলিউম হচ্ছে a স্কোয়ার h। এখানেও সেম ভাবে a স্কোয়ারটা হচ্ছে 2 × 10⁶, h হচ্ছে 3 × 48/1000। এইটা হচ্ছে আমার টোটাল ভলিউম। ওকে, ক্লিয়ার? ওকে, তো এইরকম কোশ্চেন কিন্তু আসবেই। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আমার জেনারেল জিওলজি, হাইড্রো, এইসবকে একটা মিলিয়ে মিশিয়ে কোশ্চেন। এটাও সেম কনসেপ্ট দিয়ে হবে, তো এটাও বাড়ির কাজ। এই 10এরটা এখন করার দরকার নেই, 10এরটা আমি পরে বোঝাবো। 11টা লাগবে না, 11 এই ফর্মুলা আসে না, লিকনেস বা রেজিস্ট্যান্স আসে না, তো 11টা বাদ দে। হ্যাঁ, 12টাও বাড়ির কাজ, কিন্তু 12র আমি ফর্মুলাটা বলে দিচ্ছি, কারণ এই ফর্মুলাটা নাও জানতে পারিস। ফর্মুলাটা হচ্ছে ইনফিল্ট্রেশন, পেনটা কোথায় গেল? ইনফিল্ট্রেশন সমান ভলিউম মাইনাস রান অফ ডিভাইডেড বাই এরিয়া। ওকে, তো ইনফিল্ট্রেশন যেটা বার করতে হবে সেটা হচ্ছে ভলিউম মাইনাস রান অফ ডিভাইডেড বাই এরিয়া। এবার এইখানে যে এই টোটাল 5 আওয়ার্সে এই যে টোটাল রান অফ যেটা দেয়া আছে 20, এইটা হচ্ছে 20 মেগা কিউবিক মিটার। ওকে, তার মানে হচ্ছে 20 × 10⁶, 20 মিলিয়ন, 20 মিলিয়ন, MILLION, 20 মিলিয়ন মিটার কিউব। তো 20 × 10⁶। ওকে, বাকিরা তোরা করবি। তো এই কটা হচ্ছে বাড়ির কাজ। এরপরে অন্য অন্য অঙ্ক আসবে। তো বাড়ি কাজে অঙ্কের নাম্বার গুলো লিখে নিতে পারিস। 3, 4, 5, 6, 7, 9, 12, এই কটা হচ্ছে বাড়ির কাজ। ওকে ওকে। আর কারোর কোনো ডাউট আজকে? হাইড্রো এটা যেটা পড়াবো এই জ্যামের লেভেলে, এটা কিন্তু গেটও কাজ হয়ে যাবে। ওকে, হাইড্রো সেডি পুরোটাই, গেটও কিন্তু একই, কারণ হাইড্রো সেডি সিলেবাস সেম। মানে হাইড্রো একটু অ্যাডভান্স লেভেলে পড়াবো এখানে, তো একটুখানি অঙ্কগুলো করিয়ে দেবো যেগুলো পুরো সিরিজ একটু বাঁশ বাঁশ অঙ্ক আছে, তো ওই জিনিসটা কিন্তু গেটের সঙ্গে সেম হবে। ওকে, আর সেডি সিলেবাস জ্যামের সঙ্গে গেট সেম। আছে কোনো কোশ্চেন? না দাদা। ওকে, নিরাজ না দিদি। দাদা। ওকে, ঠিক আছে, আজকে আমি আবার পরে কবে ক্লাস নেবো আবার জানিয়ে দেবো। আর কোশ্চেন প্র্যাকটিস কিন্তু শুরু করিস খুব ভালোভাবে। হ্যাঁ, আগস্ট কিন্তু হয়ে গেল, বা সেপ্টেম্বরে পুজো আছে, এমনি 10-12 দিন কিন্তু নষ্ট হবে। তো সেই অনুযায়ী প্ল্যান করিস, প্ল্যান করে পুজো এগোস। দাদা তোর অক্টোবর না? ও হ্যাঁ, পুজো অক্টোবরে, ও আচ্ছা হ্যাঁ, 1 অক্টোবর। তো সেই অনুযায়ী কিন্তু প্ল্যান করিস, তার কারণ এদের কিন্তু ন্যাশনাল এক্সাম, ওই অনলাইন কুইজও নয় বা সেমিস্টার এক্সামও নয়। ওকে, ঠিক আছে, বাই, গুড নাইট। টাটা দাদা, গুড নাইট।